সিঁড়ি বেয়ে নিচে নামছিল, এমন সময় কেউ একজন তার হাতে হাঁচকে টান মেরে ভেতরে একটি রুমের দিকে নিয়ে যায় তাকে। চিৎকার করে উঠবে, অমনি লোকটি তার মুখটা চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, বিয়ে করা খুব শখ জমেছে তাই না? এত যখন শখ জমে থাকে তাহলে এতদিন আমার পেছনে মাছের মতো ভনভন করেছিলি কেন? পিট পিট চোখে সামনে তাকায়। সামনে থাকা লোকটি তার জাঙ্কুক ভাইয়া। শুধু জাঙ্কুক ভাইয়া বলে ভুল হবে, ভালোবাসার মানুষও বলা যায়, যাকে কিনা এতদিন একপাক্ষিক ভাবে ভালোবেসে এসেছে আর মানুষটি কিনা তাকে পাত্তাও দেয়নি। আর আজ যখন তেকে বরপক্ষ দেখতে এসেছে, অমনি তার হাঙ্গামা শুরু হয়ে গেছে। সমস্যা কি ওনার? বিয়েটা তো তের হচ্ছে, ওনার তো নয়। আর একজনের বিয়ে দেখে ওনারা তো ঘা জ্বলে যাচ্ছে কেন ভেবে তে প্রচন্ড রাগী মনে জাঙ্কুককে শরীরের সর্বশক্তিতে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার বিয়ে হবে তাতে আপনার সমস্যা কোথায় জাঙ্কুক ভাইয়া? আই চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি তো গাল ফাটিয়ে ফেলবো। আমার গাল ফাটানো অমন দুঃসাহস আপনাকে কে দিয়েছে শুনি? আমার গাল ফাটাবে আমার বর, আমাকে আদর করবে, আমাকে সোহাগ করবে আমার বর, সব প্রায় শুধু আমার বরের আছে, আপনার নয়। জাঙ্কুক এবার আরো রেগে যায় এবং তেকে আবারও শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে বলে, খুব চালাক হয়ে গেছিস বলতে। এখানে চালাক হওয়ার কি আছে জাঙ্কুক ভাইয়া? যা সত্যি তাই তো বলছি। তে তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, তুই বুঝছিস না তে, তুই আরেকজনের ফিলিংস নিয়ে খেলা করছিস। আমি কারো ফিলিংস নিয়ে খেলা করছি? আমি তো কারোর সাথে প্রেম করিনি, তাহলে কারোর মন নিয়ে খেলার প্রশ্ন আসছে কোথা থেকে? ওই বটগাছের মতো লম্বা ছেলেটাকে পেয়ে আগে সব কথা ভুলে গেছিস তে? বাহ, কয়েকদিন পরে আমি তার অর্ধাঙ্গিনী হব জাঙ্কুক ভাইয়া, তার সাথে জীবনে বাকিটা সময় কাটাবো। অতীতকে টেনে এনে বর্তমান ভবিষ্যৎকে কোনোটাই আমি নষ্ট করতে চাই না। আর তাছাড়াও অতীতটা বড্ড কাঁদিয়েছে আমাকে, অমন অতীত আমি মনে রাখতে চাই না। তে রাগ উঠেস না আমার। আপনি রাগ করেন বা রাগগুলোকে লাড্ডু বানিয়ে খান, তাতে আমার কোনো চায় আসে না। আর আপনি আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? কেউ যদি আমাদের এই অবস্থা দেখে নেয় আমাকে খারাপ ভাববে, পরে আমার বিয়েটা হবে না, ছাড়ুন আমাকে। এই বলেতে জাঙ্কুককে এক ছটকায় সরিয়ে দেয়। তৎক্ষণাৎ জাঙ্কুক রাগের মাথায় পাশে থাকা টেবিলটির উপরে মাটির ফুলদানিটি ফ্লোর উপরে ছুঁড়ে মারে। জাঙ্কুকের এমন উদ্ভট বিহেভিয়ারে তে সতর্ক চোখে সামনে দরজার দিকে তাকায়, কেউ যদি দেখে ফেলে। তে আর দেরি করে না, তে তার গায়ের ওড়নাটা ঠিক করে জাঙ্কুকের পাশ কাটিয়ে রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলো। দরজা ঠেস মেরে বাইরে দাঁড়াতেই এতক্ষণে বুকে চেপে থাকা তীব্র ব্যথাটা এবার ধু ধু করে বেড়ে উঠলো। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে তে, খুব। যে মানুষটাকে অন্ধের মতো ভালোবাসতো, সে মানুষটির মুখে এতগুলো কথা কিভাবে বলতে পারলো সে? কিভাবে? এমনই সময় নিচে থেকে ফুফির ডাক পড়ে, আইতে নিচে আয় তো দেখি একটু। তে তাড়াহুড়ো করে চোখের পানি মুছে নিয়ে নিচে লিভিং রুমের দিকে চলে যায়। লিভিং রুমে যেতেই তের ফুফি মিসেস জেনি বেগম তার হাত টেনে সোফায় বসান। নিচে আরো অনেকে ছিল, তের মা, বাবা, তের বোন ন্যান্সি, তের ভাই তাইহুন আর তের কাজিন লিজা। তখনই মিসেস জেনি বেগম হাসি মুখে থেকে উদ্দেশ্য করে বলে, ছেলে পক্ষ থেকে খুব পছন্দ করেছে, তারা চায় আগামী পরশু তোর এনগেজমেন্ট সেরে ফেলতে। আমরা ভাবছি বেশি দেরি করব না, শুভ কাজে দেরি করতে নেই। কি বলো ভাইয়া? তোর ফুফি ঠিক বলেছে তে, আমরাও তোর ফুফির সাথে একমত। আর ছেলে যেহেতু ভালো চাকরি করে, ফ্যামিলিও এত ভালো, তাহলে দেরি করা তো আর ঠিক হবে না আমার মনে হয়। ঠিক তখনই জাঙ্কুক ওপর থেকে নিচে নেমে আসে এবং সিঙ্গেল সোফায় ধপাস করে বসে পড়ে এবং বাজখাই গলায় বলে ওঠে, বিদায় করো আম্মু, আপু তাড়াতাড়ি বিদায় করো। বাসা এমন উটকো ঝামেলা কাঁধে চড়িয়ে রাখার কোনো মানেই হয় না। বাসাটা একটু খালি হবে, সাথে থাকতে পারবো। কি ঠিক বলেছে তো মিসেস তে? উপস, সরি, তোর তো এখনো বিয়েই হয়নি, মেসেজ তো কয়েকদিন পরে ট্যাগ হবে। আহা জাঙ্কুক, তুই বেশি কথা বলিস, একটু চুপ থাকতে পারিস না নাকি? আম্মু চুপ আর থাকি কেমনে বলো? তের বিয়ে বলে কথা, তের বিয়ের দাওয়াত খেতে যে দাঁতগুলো কেমন কিরবির করে, নিজেকে সামলাতে পারছি না যে। জাঙ্কুকের কথাতে জবাব দেয়নি। জাঙ্কুকের দৃষ্টি এক প্রকার উপেক্ষা করে সামনের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে ওঠে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো। মা, ফুফি, পাপি, এখানে আমার কিছুই বলার নেই। এই বলে তো সোজা নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে বিছানায় সোজা শুয়ে পড়ে চোখ জোড়া নিজে বন্ধ করে নেয়। চোখ জোড়া বন্ধ করতেই সামনে বরাবরের মতো ভেসে উঠলো কষ্টের মুহূর্তগুলোর কথা। সামান্য মাইনে পায় তার বাবা, একটা সাধারণ স্কুলে কেরানি পদে বর্তমানে কার্যরত। ঢাকা শহরে থাকা খরচ, খাওয়ার খরচ, পড়াশোনার খরচ সবই ক্যারি করতে খুবই হিমশিমে অবস্থা তাদের। তাই বাধ্য হয়ে নামচুন তার বোনের বাড়িতে বাড়ি জমান তার সপরিবার নিয়ে। বোনও খুব কম খরচে থাকার সম্মতি দেন তাদেরকে। নতুন ভাবে শুরু করেন বোনের বাড়িতে বসবাস। তারপর থেকে কিছুটা বেতনের টাকাও সঞ্চয় করতে সক্ষম হন তিনি।
তখন তের বয়স ছিল মাত্র 15 বছর, তাইহুন 7 বছরে, আর তের বোন ন্যান্সি 6 বছরে। নামজনের বোন অর্থাৎ মিসেস জেনি বেগম প্রচুর সম্পদের মালকিন। ঢাকার 2-3 জায়গায় তাদের নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে। মিসেস জেনি বেগমের স্বামী অনেক বড় বিজনেসম্যান। এখন সেখানে তাদের একমাত্র ছেলে জাংকুক বিজনেসে দেখাশোনা করে। জাংকুক সে কৈশোর থেকে জাংকুককে দেখে আসছে। দেখতে দেখতে তার মাঝে এক ধরনের ভালো লাগা শুরু হয়। তে অবচেতন মনে ভালোবাসতে থাকে জাংকুককে। মনে মনে ভালোবাসার থলিটি একসময় দীর্ঘ হয়ে যায়। ভার্সিটিতে ভর্তি হলেই সিদ্ধান্ত নেয় জাংকুককে তার মনের কথা জানাবে তে। তাই একদিন চৈত্রের ঝলমলে বিকেলে সে ভার্সিটি থেকে বাসায় ফিরেই ছাদে যায়। ছাদে প্রতিদিন বিকেলে জাংকুক টাইম পাস করে, সবুজ প্রকৃতি দেখে, গান শুনে, বই পড়ে ইত্যাদি। তাই সেদিন টিপ টিপ পায়ে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। জাংকুক ভাইয়া, তুমি কি ব্যস্ত? জাংকুক একবার নিজের ফোন থেকে মুখ তুলে সামনের দিকে তের দিকে তাকায়। কিছু বলবি তে? কি বলবি, তাড়াতাড়ি বল, বলে আবারও জাংকুক ফোনের দিকে মুখ গোজে। ইয়ে মানে জাংকুক ভাইয়া। এই তো করছিল, কিভাবে তার মনের কথাটা শুরু করবে ভেবে উঠতে পারছিল না সে। জাংকুক এবার রেগে যায়। মোবাইলে গেমস খেলছে তে, আর এই মেয়েটা এসে নাটক শুরু করে দিয়েছে। নাটক শেষ করে বিদায় হবে তা না, জাংকুক বিরক্ত হয়ে যায় এবং তেকে বলে, হাজিব তে ভাই, জাংকুক ভাইয়া, আমি না তোমাকে অনেক ভালোবাসি। হোয়াট? আমি সত্যি বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া। কেন এতটা ভালোবাসি আমি নিজেও জানি না। জাংকুক কিছুক্ষণ মৌন হয়ে যায়। সে হয়তো এমনটা আশা করেনি তের থেকে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তের দিকে তাকায় এবং বলে, তে, মনে হয় ভার্সিটি থেকে এসেছিস, খুব ক্লান্ত তুই। ফ্রেশ হয়ে খাবার খেয়ে লম্বা একটা ঘুম দে যা। বলে জাংকুক আবারও নিজের মনোনিবেশ ফোনের দিকে রাখে। তের দুই চোখের কোল বেয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসলো। জাংকুক দেখার আগে পানিটুকু আবারও মুছে নেয়, কিন্তু জাংকুক আর তের দিকে তাকায় না। তাকানোর প্রয়োজন বোধ করিনি। তের খুব বুক ফাটা কান্না পায়, কিন্তু সে কাঁদতে পারেনি। হৃদয় ভাঙা মন নিয়ে ছাদ থেকে নেমে আসে। তাকে ছাদ থেকে নামতে দেখে তার ফুফি মিসেস জেনি বেগম বেশ অবাক হন, কারণ তার ছেলে এখন ছাদে। এই মেয়ে আবার এই সময় ছাদে গিয়েছে কেন? সেই রাতে তিনি তেকে ডেকে পাঠান। তে ওনার সামনে এসে দাঁড়াতেই তিনি বলে ওঠেন, এই বাড়িতে তোমাদের কম খরচে থাকতে দিয়েছি, খেতে দিই, সবকিছুতেই তোমাদের সুবিধা দিই। ইদানিং দেখছি তুই আমার ছেলের আশেপাশে ঘুরঘুর করতেছিস। আমার একটা মাত্র ছেলেতে কত আদরে তা তুই তো জানিসই। তাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তোর কাছে আমার একটা মাত্র অনুরোধ, তুই আমার ছেলে থেকে দূরে দূরে থাকবি। সেদিন তে তার ফুফির কথার পরিপ্রেক্ষিতে কোনো কথার জবাব দিতে পারেনি। কথাটা সত্যিই তো, আসলেই তো সে ওনার ছেলের পেছনে ঘুরঘুর করে। সেদিন ওনার কথাগুলো জাংকুকের প্রপোজাল রিজেক্টে ঠিক খুব কষ্ট হয়। সেদিনের মত পরিবর্তন করে ফেলে তে। তার ফুফিদের অর্ধেক ভরসায় তার পরিবারের মাথা গুঁজে আসছে, বেঁচে আছে তারা। যদি তাকে নিয়ে তার ফুফি উল্টোপাল্টা কিছু কথা ওঠায়, তাহলে তার পরিবারের প্রতিটি মানুষ কতটা সংকটাপন্ন হবে। তারপর তে দুটো ভাই বোন আছে, তাদেরও তো একটা গতি করতে হবে। না, আর কিছু ভাবতে পারলো না তে। ডিসিশন ফাইনাল করলো তে। জাংকুক নামের ওই লোকটিকে কষ্ট হলেও ভুলে যাবে সে। ভুলে যাবে বলেছে বলেই কি নিজেকে স্বাভাবিক রেখেছে? না, সে রাতে তের সে কি কান্না, তলা বেঁধে বেঁধে ছাপা কান্নাগুলো বেরিয়ে আসতে থাকে তের। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায় তে, তারপরে আবারও কাঁদে। বলে যে পুরো রাতটা এইভাবে শেষ হয়ে যায় তে। তারপর তে খুব শান্ত হয়। তারপর 5 দিনের মাথায় সে তার বাবা মাকে বলে তার জন্য ছেলে দেখতে, বিয়ে করবে সে, আর পড়াটা স্বামীর ঘর থেকে চালিয়ে নিয়ে যাবে। মা বাবা প্রথমে একটু অবাক হলেও কিন্তু অবাকের সীমানাটা বেশিক্ষণ না নিয়ে মেয়ের কথা খুশি মনে মেনে নেন। আর সাথে সাথে মিসেস জেনি বেগমকে জানান। মিসেস জেনি বেগম তো সেই খুশি, একটা আপদ বিদায় হবে। ভাবতে ভাবতে চোখ জোড়া বসে আসে। লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঝাপসা চোখে মেলে উপরের দিকে তাকায় সে। রেস্টুরেন্টের একদম কোনার টেবিলে জাংকুক বসে আছে। তার হাতে একটা বানানা মিল্কের বোতল আছে। তার চোখে মুখে গোমড়া ভাব। গোমড়া ভাবের মাঝে আছে রাগের ছাপ স্পষ্ট। জাংকুক এখনো বিশ্বাস করতে পারছে না মাত্র 5 দিনের ব্যবধানে তে এতটা পরিবর্তন হয়ে যাবে। এই তো কিছুদিন আগের কথা। মেয়েটা তার পেছনে আধা জল খেয়ে পড়ে থাকতো। মাকে এটা সেটা বাহানা করে জাংকুকের রুমে চা নিয়ে আসতো। ছাদে এসে ফুল লেনে শরীরে গান ছেড়ে দিত। শেষ মুহূর্তে তে যখন জাংকুকের কাছে এসে তার মনের আঁকবাঁকো কথাগুলো বলে দিল, জাংকুক মানছে যে তের এমন হঠাৎ কথার উত্তরে সে কি বলবে ভেবে পায়নি। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ ভালো লাগার মানুষের যদি তার নিজের মনের কথাগুলো সে এসে তাকে বলে দেয়, তখন তার খুশির সীমা থাকে না।
অতি খুশিতে সে বাকরুদ্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। আর জাঙ্কুকের সাথে ঠিক সেদিন তেমনটাই হয়েছিল, আর তে সেটা বুঝতে পারেনি। অবশ্যই এখানে জাঙ্কুকের দোষ। সেও তেকে যে মনে মনে ভালোবাসে তা সে কখনো তেকে বুঝতে দেয়নি। তে রুমে চা নিয়ে এলে জাঙ্কুক এমন একটা ভাব করে থাকতো যেন সে তেকে পছন্দ করে না, তের সাথে কথা বলতো না, তাকে ঠিকমতো দেখতেও না। জাঙ্কুক দেখতো তের ভাব লুকিয়ে লুকিয়ে রিয়াকশন করে। যখন তে বিরক্ত হয়ে তাকে বকাঝকা করতো তখন জাঙ্কুক লুকিয়ে লুকিয়ে একটা কিউট হাসি দিত। তা অবশ্যই তের নজরে আসতো না, এরকম সব ক্ষেত্রেই করতো। তেকে জাঙ্কুকের মনে ধরেছিল আজ থেকে প্রায় 1 বছর আগে তের বার্থডে পার্টিতে। লিজা জাঙ্কুকের ছোট বোন, সেদিন তে একটা লাল রঙের লেহেঙ্গা পরেছিল, সাথে হাই হিলের শু পরে। যখন সবার সামনে এলো তে, জাঙ্কুক এবং জাঙ্কুকের ফ্রেন্ডরা যেন চক্ষু চরক গাছ হয়ে গেল। এই একটাই মেয়ে যে এতগুলো মানুষের মাঝে প্রথমে চোখে পড়ার মতো। জাঙ্কুকের ফ্রেন্ডরা তো সেদিন জাঙ্কুকের পিছনেই ছাড়ছিল না। দোস্ত, ওই মেয়েটা আমার চাই, দোস্ত ওই মেয়েটা আমার চাই। বলতে বলতে একদম জাঙ্কুকের কানটা ঝাড়াপালা করে দিল। কিন্তু জাঙ্কুক তাদের সবাইকে এক ধমক দিয়ে থামিয়ে আমেজা মাখানো গলায় বলল, তোরা আমার কলিজার টুকরা নিয়ে যাবি? তোদের এত বড় সাহস! জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুকের বন্ধুরা জাঙ্কুকের দিকে আর চোখে তাকিয়ে রইল, আর তের দিকে তাদের চোখ তুলে তাকানোর সাহস হলো না। অথচ আর কিছুদিনের ব্যবধানে জাঙ্কুকের লাল পরিটি অন্য কারোর হয়ে যাবে। দোস্ত, বানানা মিল্কটা শেষ করবি তো জাঙ্কুক? এইভাবে মন খারাপ করে পড়ে থাকলে সমস্যার সমাধান হবে কি? সুগার কথা ঘোর কাটলো জাঙ্কুকের। সুগা, জিমিন, জিহোপ ওদের সাথে মূলত দেখা করতে এসেছে রেস্টুরেন্টে জাঙ্কুক। এরা তাদের জানের জান দোস্ত, এদের সাথে সবকিছু শেয়ার করে জাঙ্কুক। জাঙ্কুক, এখানে তো তোর কোনো দোষই নেই। তুই মেয়েটাকে ভালোবাসিস অথচ মুখ ফুটে একবারও বলিসনি। তাহলে মেয়েটা কি আশা নিয়ে পড়ে থাকবে বল? তারও তো নিজের একটা ভবিষ্যৎ আছে। এই শোন জিমিন, ভালোবাসার কথা মানুষকে মুখে ফুটে বলতে হয় নাকি? বুঝে নেওয়া যায় না? ভালোবাসতে আগে অভিমান বোঝা লাগে, বুঝতে পেরেছিস? এই তুই না সবসময় উল্টোপাল্টা বেশি বুঝিস। সবাইকে তোর মতন যে মানুষদের মনের কথা পড়তে পারে? আরে আমি আবার কি উল্টো পাল্টা বললাম? যেখানে জাঙ্কুক বুঝেছে যে তে তাকে ভালোবাসে, সেখানে তেরও তো বোঝা উচিত ছিল। ফলটা তাহলে এখানে কার জিমিন? ফলটা তো তোর, কাঁথারাম কোথাকারে। তে তো সরাসরি সেদিনকে বলে দিয়েছে। তারপরে তো জাঙ্কুক সেদিনকে তার ভালোবাসার কথাটা বলিনি। এখানে সবথেকে বড় ভুল করেছে জাঙ্কুক, বুঝতে পেরেছিস? বলবে তো ভেবে নিয়েছিল, তাই তো সময় নিয়েছিল না। আর এমনিতেও জিমিন, ভালোবাসাটা অনেকটা অপেক্ষার পরে ফিলিংটা সেই হয়, বুঝেছিস? এই জন্যই তো এখন ছাকা খাওয়াইয়া বাঁকা বানাইয়া দিয়ে যাইতেছে। প্লিজ তোরা চুপ কর। এমনিতে দেখছিস তো জাঙ্কুকের মনটা ভালো নেই, তারপর তোদের এসব নাটুস্কর কথাবার্তা ভাল লাগে না বলে সুগা একবার জাঙ্কুকের দিকে ফিরে তাকায় এবং বলে, জাঙ্কুক, তুই বানানা মিল্কটা শেষ কর, তারপর আমরা একটা প্ল্যান বানিয়ে দেখছি যে কিভাবে তেকে তোর জীবনে আবার ব্যাক করে আনা যায়। দোস্ত, সুগা তো ঠিকই বলেছে। আমরা থাকতে তোর এসব কিসের টেনশন বলতো? জাঙ্কুক তার ফ্রেন্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বানানা মিল্কটা হাতে নিয়ে 3 ঢোকে খেয়ে বানানা মিল্কের বোতলটা টেবিলের উপরে রাখে। আবারও তার বন্ধুর দিকে তাকিয়ে বলে, কালকে তো মুখের উপরে ওই কথাগুলো বললই, তারপর থেকে ওর সাথে কথা বলার সুযোগই পাচ্ছি না। ও বাইরে বেরোলে সারাক্ষণ মায়ের সাথে লেগে থাকছে, আর ভেতরে গেলে তার রুমে। জানিস, তে মোবাইলও ইউজ করে না যে একটা কল করব বা মেসেজে কথা বলতে পারবো। আর আগামীকালই ওর এঙ্গেজমেন্ট, সময় হাতে খুব কম দোস্ত। এখন এই অল্প সময় কি করব কিছুই মাথায় আসছে না। একটা কাজ করি, তের কাছে জিমিনকে সন্ধ্যায় পাঠাই। তে কেন তোর কাছে ব্যাক করবে না এটার কারণ জিমিন জানবে, আর তোর সাথে কথা বলার সুযোগ করে দেবে। তারপরেও যদি তে না বোঝে তাহলে একেবারে কিডন্যাপ। কি দোস্ত, ঠিক কইছি না? একদম ঠিক জিমিন। হোয়াট? কিডন্যাপিং? অবাক আমার কিছুই নেই জাঙ্কুক। এছাড়া আর কোনো উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটা পেতে হলে এটা তোকে করতেই হবে। জাঙ্কুক কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো তাদের কথায়। রাত প্রায় এখন 9:45। কিছুক্ষণ আগেই সবাই ডিনার শেষ করেছে। এই বাসায় ডিনারটা সবাই একটু তাড়াতাড়ি করে। মিসেস জেনি বেগমের আদেশে সবাই 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তাহলে সকালে সবুজ প্রকৃতি দেখতে পায়। সবুজ প্রকৃতির হাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তার রুমে বিছানার উপরে পা ভাঁজ করে বসে আছে। কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না তার। 9:30 থেকে ঘুমানোর চেষ্টা করছে তে। চেষ্টাতে যখন ব্যর্থ হলো তখন মুখে এক গাদা বিরক্তির ভাব নিয়ে আবারও বসে পড়লো সে। আসলে ঘুমটা হচ্ছে না মূলত জিমিন আপুর কারণে। জিমিন আজ সন্ধ্যায় তার সাথে দেখা করে গিয়েছে জাঙ্কুকের ব্যাপারটা বলতে, কিন্তু এখানে ওতে জিমিনের সব কথার পাল্টা জবাব দিয়েছে। না, জাঙ্কুকের লাইফে সে আর ফিরে যাবে না, আর না তার সাথে দেখা করবে। নিজের কথার উপরে অটুট থাকবে তে।
নিজের কথার উপরে অটুট থেকে জিমিনকে রিক্ত হাতে যেতে বাধ্য করলো সে। তের অমন বিহেভিয়ারে নিজেকে নিজে শাস্তি দিতে ইচ্ছে করছে তের ভেতরটা কেমন উসখুস করছে। এমন সময় দরজায় কড়ার আঘাত পড়ে। তে পাশ থেকে অন্যটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে দেয়। তাকিয়ে দেখে বাড়ির কাজের লোক ইয়োনা আপা এসেছে। আপা, জাঙ্কুক ভাইয়া কইছে আপনার ওনার লাগা এক কাপ কফি করে নিয়ে যাইতে। মাথাটা নাকি ওনার প্রচন্ড ব্যথা করতেছে। আপনি করে দিননি? আসলে আপা ভাইয়া কইছে আমার হাতের কফি নাকি ওনার ভালো লাগে না, তাই আপনার কইরা দিতে কইলেন। ফুফি কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ আপা, হক্কলে ঘুমাই পড়ছে। তের কফি বানানো শেষ হয়ে গেলে তে ইয়োনা খাতুনকে ডাকতে শুরু করে। একবার, দুইবার, তিনবার, কিন্তু ইয়োনা খাতুনের কোনো সাড়া এলো না। কোন কল এসেছে আপা? কথা শেষ করে চলে আসবো। বলে সে যে রুমে ঢুকলো, কফিটা ঠান্ডা হয়ে যেতে ধরেছে। ইয়োনা খাতুনের আসবার নামগন্ধ দেখছে না। তের খুব রাগ ধরে গেছে। সে এখন কি কফি হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে, নাকি নিজে গিয়ে জাঙ্কুকের কফির মগটা দিয়ে আসবে? কিন্তু জাঙ্কুকের রুমে তের যাওয়াটা একদমই ঠিক দেখাবে না। আর যেতেও ইচ্ছা করছে না তার। ভাবতে ভাবতে তে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কি ব্যাপার তে? কফিটা ঠান্ডা হয়ে গেলে কি আমার রুমে কফিটা নিয়ে যাবি তে? কারোর কণ্ঠস্বরে তের জ্ঞান ফিরে আসে। সামনে তাকিয়ে দেখে জাঙ্কুক পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে তের ভেতরটা থরথর করে কেঁপে উঠলো। বার দুয়েক ঢোক গেলে তে সতর্ক চোখে চারপাশটা তাকিয়ে নিয়ে মুহূর্তে মাথাটা নুইয়ে আনে আর মনে মনে বলে, প্লিজ প্লিজ ভাইয়া, আপনি এখান থেকে চলে যান। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। মনের কথা কি মানুষ কি শোনে? জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ স্থির চাহনিতে তাকিয়ে থাকে, তারপর বলে, তা কফি নিয়ে যেতে এত লেট হচ্ছে কেন তে? শেষবার আমাকে কফি খাবিয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতে দিবি না? এত তাড়াতাড়ি এতটা নির্দয় হয়ে গেলি তে? তে চুপ হয়ে থাকে। জাঙ্কুকের কথার পরিপ্রেক্ষিতে কি জবাব দেবে সে বুঝতে পারছিল না। কথা বলছিস না কেন তে? আমার জন্য কি তোর এইটুকু মায়া হয় না? এখান থেকে যে করে হোক থেকে যেতে হবে, নাহলে ইয়োনা আফার চোখে পড়ে গেলে ফুফির কানে উঠে যাবে, আর তখন কেল্লা ফতে। ভেবেতে আর চুপ করে থাকতে পারলো না। ভাইয়া, আমি রুমে যাচ্ছি, কফিটা এইখানে রেখে দিলাম। বলে যেই রুমের দিকে পা বাড়াতে যাবে তে, তখনই জাঙ্কুক তের বাম হাতটা খপ করে ধরে ফেললো। তে এবার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠলো। ভাইয়া, হাতটা ছাড়ুন, কেউ দেখে ফেলবে। ইয়োনা আপা এখন জেগে আছে। দেখলে দেখুক তে, আমি ভয় পাই না। তোর সাথে আমার এখন অনেক কথা বলার আছে। আগে সব কথা শেষ করি, তারপর যাবি। এর আগে এক পাও নড়তে পারবি না তুই। কেন কেন বারবার আমাকে তো বিরক্ত করতে আসেন? কেন আমাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছেন না? তে, তুই সত্যি জানিস না কেন আমি এরকম করছি? না, আমি জানি না। না, আমি জানতেও চাই না। জাঙ্কুকের চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ হয়ে আসে এবং চরম আহত গলায় বলে, তুই তুই আমাকে এত সহজে ভুলে গেলি তে? তে চুপ হয়ে থাকে। জাঙ্কুক এক ঝটকায় থেকে সামনে টেনে এনে বলে, এই তুই তো আগে এরকম ছিলিস না তে? তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন তে? মনে পড়ে না আগের স্মৃতিগুলো? একবারও তে কয়েকদিন পর অন্যের ঘরে চলে যাবি। এতদিনে যে মানুষটির জন্য গান গাইতিস, চা নিয়ে আসতিস, ভালোবাসার অনুভূতিগুলো জমা রাখতিস, সেই মানুষটিকে ছেড়ে কিভাবে অন্যের ঘরে ভালোবাসা ছাড়বি তে? এতটা নির্দয় পাষাণ কঠোর তুই তে? আচ্ছা একটা কথা বলো তো, সময় থাকতে ফুলের গোড়ায় পানি না দিলে সে ফুল কি আর তাজা থাকে জাঙ্কুক ভাইয়া? শুকনো পাতার মতো নেতিয়ে যায়। অববত ইচ্ছাগুলো তার আর কোনো মূল্য থাকে না। জাঙ্কুক তের কথা শুনে তের হাতটা ছেড়ে দেয় এবং একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তে আমার একটা অনুরোধ রাখবি? এই শেষ একটা অনুরোধ। আর আমি তোকে কোনোদিনও বিরক্ত করব না, আর না তোকে জ্বালাতন করব। তে কিছুক্ষণ চুপ থেকে তারপর সম্মতি দেয়। জাঙ্কুকের মুখে হাসি ফুটে ওঠে এবং সে বলে, আজ তুই আমার সাথে কফি খাবি তে? তা কফিটা আমি নিজে হাতে বানাবো। কফি কোথায় খেতে হবে? ছাদে। আর ইয়োনা আপাকে নিয়ে ভয় পাস না তে, সে দরজা ছিটকানি লাগিয়ে ঘুমের দেশে তলিয়ে গিয়েছে। নামার সময় দেখেছি, ভয় পাওয়ার কিছুই নেই। আচ্ছা, এইটুকুই অনুরোধ তো? আর অন্য কোনো রকম প্রসঙ্গ টানবেন না তো আপনি? পাক্কা? একদম পাক্কাতে। তারপর জাঙ্কুক আগের কফিটা বেসিনে ফেলে দেয় এবং পুনরায় আবারও নতুন করে কফি বানাতে শুরু করে নিজের হাতে। অপরদিকে তে অন্যদিকে তাকিয়ে আছে। তার মনে এখনো পর্যন্ত অনেকগুলো অস্বস্তি কাজ করছে। মনে সন্দেহ হচ্ছে, এই হঠাৎ করে আমাকে নিজের হাতে কফি বানিয়ে খাওয়ানোর অফার কেন করলো? এর পিছনে এক্সাক্ট কোনো কারণ থেকে নয় তো? আচ্ছা, ইয়োনা আফা যখন আমাকে বলছিল জাঙ্কুক ভাইয়ার জন্য এক কাপ কফি বানিয়ে দিতে, আমার মনে মনে খুব ভালো লাগা একটা অনুভূতি কাজ করছিল। এই শেষ সুযোগ, প্রিয় মানুষটিকে নিজের হাতে কফি বানিয়ে খাওয়াবো। হয়তো এরকম সুযোগ আর কখনোই আসবে না। আফসোস, কষ্টমাখা মনটা নিয়ে কফি বানাইলাম।
ঠিক আমার মতো কি এখন জাঙ্কুক ভাইয়ের ঠিক সেরকমই ফিল হচ্ছে না তো? হয়তো পৃথিবীর ভালোবাসাগুলো এত কেন কষ্ট হয়, কতগুলো হাসি মুখের জন্য আর একটা হাসি মাখা মুখকে বিসর্জন দিতে হয়। এরই নাম বুঝি নিয়তি। ভাবতে ভাবতে তো চোখ ধরে বসে আছে। ম্যাডাম, আপনার কফি। জাঙ্কুকের কথা শব্দে তীর ঘোর কাটে। জাঙ্কুকের কফি বানানো শেষ, সেটা তার ভাবনার জগতের বিচরণের কারণে খেয়ালে আসেনি। তে হালকা হাসি দেওয়ার চেষ্টা করে জাঙ্কুকের হাত থেকে কফির মগটা হাতে তুলে নেয়। ছাদে যাওয়া যাক। তে মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করে। দুজনের হাতে কফির মগ, দৃষ্টি দূরের ওই অন্ধকারের দিকে। দুজনের দৃষ্টি দূরের অন্ধকারে মাখা সেই ঝোপঝোড়ের উপরে পড়ে আছে। আর উদাসের দৃষ্টিটা নৌশব্দের মুখের দিকে দিকে কফিতে চুমুক। পাশাপাশি দাঁড়িয়ে আছে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষটির সাথে কফি খাওয়ার এই মুহূর্তটা হয়তো আর কোনোদিনও ফিরে আসবে না। দূরে এই অন্ধকারের মতোই থেকে যাবে সব। থাকবে শুধু অপেক্ষা, কষ্ট, দুঃখ ভরা রাত। ভাবনার মাঝে চোখে ঝাপসা হয়ে আসে তে। তের মাথা ঘুরতে শুরু করে প্রচন্ড। তের মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলে, আমার কাছে কেমন যেন লাগছে, পৃথিবীটা কেমন যেন মাথার উপরে ঘুরছে, নিচে পড়ে যাচ্ছি। প্লিজ জাঙ্কুক ভাইয়া, ধরুন আমার, ধরুন, আমি পড়ে যাচ্ছি। অমনি জাঙ্কুক থেকে বাহু ধরে জড়িয়ে নিল এবং তের হাত থেকে কফি মগটা নিয়ে নিচে রাখলো। তে মুহূর্তের মধ্যে ঘন ঘন নাক ডেকে ঘুমের দেশে তলিয়ে যায়। তা দেখে জাঙ্কুকের সে কি হাসি। যাক, অবশেষে জাঙ্কুকের ঘুমের ট্যাবলেটটা কাজে দিল। এবার কিডন্যাপ করাটা অনেক ইজি হয়ে যাবে। কল বাজতে যেহব এক হাতে মইয়ের ভর সামনে, অন্য হাত থেকে পকেট থেকে ফোনটা বের করে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে জাঙ্কুক বলে ওঠে, মই নিয়ে তাড়াতাড়ি পেছন দিকে চলে আয় যেহব। তে এখন আমার দুই হাতে কোলে শান্তির ঘুম ঘুমাচ্ছে। কুইক। জব ওকে বলে সুগাকে নিয়ে পেছন দিকে মই নিয়ে লাগায় এক ছুট। মই দেওয়ালের সাথে ঘষা দিয়ে জাঙ্কুক থেকে বুকের সাথে মিশিয়ে নিয়ে খুব সাবধানে মই বেয়ে নিচে নামে। সূর্যের কড়া রোদটা গ্লাস ভেদ করে তের চোখের উপরে লাগতে তের ঘুমটা ভেঙে যায়। তে পিট পিট করে চোখের পাতা মেলে চারপাশে তাকায় এবং চমকে ওঠে। জায়গাটা কেমন অচেনা অচেনা। গুড মর্নিং লালপুরি। কারোর কণ্ঠ শুনে তের কাপা এবং ভয়াবহতা মাখা চোখে পাশ ফিরে তাকায়। তাকিয়ে দেখে জাঙ্কুক ভাইয়া বাথরুম থেকে বের হচ্ছে পাঞ্জাবি হাতাটা গোটাতে গোটাতে এবং তার দিকে এগিয়ে আসছে। তে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। কখন ঘুম থেকে উঠলি তে? আর রাতে যে কি একটা যে লম্বা ঘুম দিয়েছিলিস তুই? বলে জাঙ্কুক হাসার চেষ্টা করে, যে হাসিতে রহস্যতা লেগে আছে। জাঙ্কুকের কথা তের তেমন ভাবান্তর হলো না। তের চোখ জোড়া একদম তীক্ষ্ণ হয়ে গেল এবং মনে চেপে রাখা কথাটা ছুড়ে দিল জাঙ্কুকের দিকে। আপনি আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? জাঙ্কুক স্বাভাবিক ভঙ্গিমায় বলল, তে এখানে আমি এবং তুই ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছিস না তো? সো অফকোর্স মহান কাজটা আমি ছাড়া কে করবে বল? কিন্তু কেন কেন আপনি এখানে আমাকে নিয়ে এসেছেন? এখানে কেন নিয়ে এসেছি তা তুই এখনো বুঝতে পারিস নিতে? ওই যে বাংলা সিরিয়ালসে কি আছে না, কিডন্যাপিং না শিডন্যাপিং, ওটাই মনে করে নে। বলে জাঙ্কুক পেছনের চেয়ারটা সামনে টেনে এনে তের সামনে ধপাস করে বসে পড়ল এবং মুহূর্তের জন্য তের চোখগুলো বড় বড় হয়েছে। আপনি আপনি এমন জঘন্য কাজটা কিভাবে করতে পারলেন? কিভাবে? এখন বাসায় সবাই আমাকে কি ভাবছে? মা, বাবা, ফুফি, ফুফা, কেউ কেউ আমাকে ক্ষমা করবে? কখনো করবে না। বিয়ে করা খুব শখ জমেছিল, তাই তোর প্রতিকারে এই বদ্ধ ঘরটা তোর জন্য রেখে দিয়েছি। আপনি আপনি এতটা নিজ জাঙ্কুক ভাইয়া, নিজের কথাটাই ভাবলেন একবারও? আমার কথা, আমার সম্মানের কথা, আমার ফ্যামিলির কথা ভাবলেন না? বলার মাঝে মাঝে তে দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এই একদম কাঁদবি না, কাঁদবি না বলেছি কিন্তু তে, কাঁদলে কিন্তু ঘুম করে ফেলবো। করে ফেলুন ঘুম, আমি বাঁচতে চাই না, মরতে চাই, মেরে ফেলুন আমাকে। এত অভিনয় করিস কেন তে? তুই না আমাকে ভালোবাসিস? আগে বাঁচতাম, এখন আর বাসি না জাঙ্কুক ভাইয়া। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই আমাকে ভালোবাসিস তে, তা তুই স্বীকার না করলে তোর চোখ জোড়া ঠিকই আমাকে বলে দেয়। জাঙ্কুকের কথা শুনে তে চুপ থেকে যায়। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে একটা হাই তুলে স্বাভাবিক কণ্ঠস্বরে বলে, তে এছাড়া আমার কানে কোনো উপায় ছিল না, তোকে বোঝানোর সবটা আমার হাতের বাইরে ছিল। শেষ মুহূর্তে তোর সাথে কথা বলতে চেয়েছিলাম, তোকে বোঝাতে চেয়েছিলাম, তোকে আমার মনের কথা বলতে চেয়েছিলাম। জিমিনকেও তোকে পাঠিয়েছিলাম তোর সাথে কথা বলার জন্য আমার সামনে আনতে, তাও পারিনি। ওদিক দিয়ে তোর এনগেজমেন্ট, হাতের সময় খুব কম ছিল রে।
বলা যায় কিডন্যাপ করতে এক প্রকার বাধ্য হয়েছিলাম তে, তার জন্য তোর কাছে ক্ষমা চাইছি আমি। তে এবারও কোনো জবাব দিইনি। তের চুপ থাকা থেকে জাঙ্কুক বলল, তে পাখি এখনো রাগ করে আছিস আমার উপরে? আমার অত কিছু শুনতে ভালো লাগছে না জাঙ্কুক ভাইয়া, আমি বাসায় যাব, ব্যাস বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসুন। তে এত অস্থির হচ্ছিস কেন? বাসায় তো যাবি, আমি তোকে নিজে বাসায় নিয়ে যাব, তবে এইভাবে না। মানে কি বলতে চাইছেন আপনি? কিছু না, আমি এখন উঠছি তে, বাসায় যেতে হবে। দেরি হয়ে গেলে বাসায় যে হাঙ্গামাটা লাগিয়ে দিয়ে এসেছি সেটা উৎপন্নটা করবিটাকে শুনি। এমনিতেই কাল রাতে তোকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার জান অর্ধেক শেষ। তুই এত ওজন, বাপ্পা! হার্বাল টার্বাল খাস নাকি তে? হ্যাঁ বলে ঠোঁটের কোণে একটা দুষ্ট হাসি চাপে জাঙ্কুক। তে বিস্মিত চোখ বড় বড় করে রাগে আগুনের মতো লাল হয়ে ওঠে। তা দেখে জাঙ্কুক মনে মনে সে কি একটা কুটির হাসি দেয়। এক্সকিউজ মি মিস্টার জন জাঙ্কুক, আমি মোটা না চিকন লম্বা না বেটে তা দেখার রাইট আপনার নেই। রাইট নেই? তবে হতে আর কতক্ষণ তা তে পাখি? কখনোই হবে না, আমি হতে দিব না। আমি এখনই বাসায় যাব, আপনি নিয়ে যান অথবা না নিয়ে যান। বলে তে যখন বিছানা থেকে নামতে চায় তখনই জাঙ্কুক তের পথ আগলে দাঁড়িয়ে উঠে বলে, তে পাখি তোমার বাসায় যাওয়া এখন তো বন্ধ। আম্মু মামা মামি ভোর সকালেই তোর সার্চ করে দিয়েছে, তোকে না দেখতে পেয়ে সবাই ভেবে নিয়েছে তুই হয়তো কোনো ছেলের সাথে পালিয়ে গেছিস। এখন তুমি যদি বাসায় যাও তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। তুমি বাসায় না গিয়ে যদি আরেকখানে যেতে চাও, এই জাঙ্কুক তো তোমাকে সেখানে যেতে দিবে না। এই রুমটা কিছুক্ষণ পর তালাবদ্ধ হয়ে যাবে। সো এখানে থেকে চলে যাওয়ার ভাবনাটা এক্ষুনি মাথা থেকে ছেড়ে ফেলো সোনা। তে আরো রাগ উঠে যায়। রাগে জাঙ্কুকের কলারটা খুব শক্ত করে চেপে ধরে বলে, আপনি নিজ, অসভ্য, জঘন্য। তোমার জন্য আমি সব হতে রাজি তে পাখি। তে জাঙ্কুকের কলারটা ছেড়ে দেয়। বেহায়াটার সাথে কথা বলে খামোখা সময় নষ্ট করতে চায় না সে। যে করেই হোক এখন তাকে বাসায় ফেরত যেতেই হবে। বাসায় ফিরে সবাইকে সবকিছু একটা বুঝিয়ে বলতে হবে। বলবে বান্ধবী ভোর সকালে কল করে বলেছে তার মার নাকি স্ট্রোক করেছে, তার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তাকে সাহায্য করার তেমন কেউ নেই, তাই তে গিয়েছে সাহায্য করতে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে বলতে চেয়েছে কিন্তু সবাই ঘুমিয়েছিল বিধায় কাউকে বলতে পারিনি সে। ব্যাস কেস ইজি পিজি ডিসমিস। তবে এই রুম থেকে তে বেরোবেটা কিভাবে? তার ভাবনার মাঝে জাঙ্কুক বলে, তে আমি এখন তাহলে চলে যাচ্ছি। এই যে টেবিলের উপরে খাবারটা রেখে গেছি, ফ্রেশ হয়ে তা খেয়ে নিও মনে করে, ঠিক আছে জান পাখি? এই বলে জাঙ্কুক তার গাল চাপড়ে রুম থেকে বের হয়ে যায়। দরজাটার কাছে যেতেই জাঙ্কুক কি ভেবে যেন আবারও পেছনে তাকায়। তে পাখি লাভ ইউ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ বলেই জাঙ্কুক দরজাটা ওপাশ থেকে লক করে দেয়। এই পাশে তের ভেতরটা মুচড়ে ওঠে। জাঙ্কুক কাজটা কেন করলো সে কি জানে না ভালোবাসাটা না হারাতে দিলে হেরে যাবে তাদের মধ্যবিত্ত পরিবারটা নেমে আসবে কঠোর সংগ্রামিক জীবনটা। তার বাবা কি পারবে সে কষ্টের ধার বইতে? পারবে তাইহুন আর ন্যান্সির পথ করে দিতে? পারবে মায়ের ওষুধের টাকার জোগাড় করতে? পারবে না, কিছুতেই পারবে না। তবে থেকে পারতে হবে, এই বাসা থেকে যে করে হোক থেকে বেরোতে হবে অ্যাট এনি কস্ট। চাকু গাড়ির কাছে এসে জিমিনকে কল করে। ওপাশ থেকে রিসিভ হতেই, জিমিন কোথায় তুই? এই তো দোস্ত, রেডি হচ্ছি, কিছুক্ষণের মধ্যে বেরোবো। এখন 10টা বেজে চলেছে আর তুই বলছিস তুই রেডি হচ্ছিস? জিমিন কখন তুই মার্কেটে পৌঁছাবি, কখন তুই বিয়ে শপিং করবি? উফ জাঙ্কুক এত অস্থির কেন হচ্ছিস ভাই? তোর বউকে তো আর কেউ ধরে নিয়ে যাচ্ছে না। ধৈর্য ধর। আমি জিহুবা সুগারকে কল করে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যে মার্কেট শেষ করে হাজির হবে। ওকে তাড়াতাড়ি কর, আমি এখন বাড়ি যাচ্ছি, ক্যাসেলটা সামলিয়ে তোদের কল করব। ওকে দোস্ত, আর শোন জাঙ্কুক, তোর শেরবানির মাপটা মেসেঞ্জারে পাঠিয়ে দে। ওকে বাই। কথাটা শেষ করে জাঙ্কুক তৃপ্তি ভরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মনটা যে তার কি খুশি, মনের ভেতরে ডাকুম ডাকুম নাচে বিয়ের আনন্দ। আহা কি খুশি আকাশে বাতাসে, রঙ্গ ছড়িয়ে যায় বহু দূরে। রুমে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে তের মা জিন বেগম, চোখে মুখে তার নীরবতার ছাপ। তার থেকে কিছুটা বামনের দরজার দিকে বরাবর দাঁড়িয়ে আছে তের বাবা নামজুন, অন্যের মুখটা গম্ভীর। তার থেকে 2 হাত দূরে কিচেনের দিকটাতে তাইহুন এবং ন্যান্সি দাঁড়িয়ে আছে। লিজাও তাদের পাশে দাঁড়িয়ে আছে, তবে চাঞ্চল্য মনে। সে ন্যান্সি আর তাইহুনের মনোযোগ আকর্ষণ করতে ফাঁকে ফাঁকে দূরে কিছু একটার দিকে ইঙ্গিত শব্দ করে ওঠে। তারপরে ন্যান্সি আর তাইহুন সেদিকে কোনো হেলদোল নেই। তাদের বোন যে এমন একটা করবে তারাও দিকবিদিকে নিস্তব্ধ হয়ে যায়। মিসেস জেনি বেগম সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পা নামান এবং
হেলান দিয়ে তারপর দৃষ্টিতে মার দিকে তাকিয়ে বলে, এই দুটি ছেলে মেয়েকে ওকে শেষ পর্যন্ত এইটুকুই শিক্ষা দিয়ে গেল সে? হ্যাঁ, পড়াশোনা করবি আর সাথে প্রেমও করবি, পরে বিয়ের নাম করে প্রেমিককে নিয়ে বেগে যাবি। বা ভাবি ভা, আপনি কি যেন বলতেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার মেয়ে নাকি অগ্র এলাকার মধ্যে শান্ত সুশীল আর ভদ্র মেয়ে। এমন মেয়ে আর দ্বিতীয়টুকু হয়নি কো। এখন সে ভদ্র সুশীল মেয়েটা গভীর রাতে নাঙের হাত ধরে পালালো বুঝি? আসলে খুব ভালো আপনার মেয়ে ভাবি, প্রশংসার যোগ্য, সত্যি অনেক প্রশংসার যোগ্য। মিসেস জেনি বেগমের কথা জিনের মুখটা ছোট হয়েছে। মেয়েকে নিয়ে ওনার কেন জানি না ওটা মনে হচ্ছে না, কেননা মেয়েকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেননি উনি। মেয়ে তার 5 ওয়াক্তের নামাজ পড়তো, কোরআন তিলাওয়াত করতো, চালচলন মসজিদ ছিল, বাইরে বেরোলে পর্দা করে বেরোতো, কথাবার্তা ঠান্ডা এবং সুশীল ছিল। মনটা বরাবর বলতো মেয়েটার সাথে হয়তো কিছু খারাপ ঘটেছে। মেয়েটা এরকম করতেই পারে না, না হলে রাতে শুতে যাওয়ার সময় হাসি মুখে মেয়েটা তাকে চুমুখে আবারও রাতে উধাও হয়ে গেল। জিন কিছুতে মনে অস্বস্তি করতে পারছে না, সবটা যেন গড়বড় মনে হচ্ছে। তারপরেও তিনি এই কথাগুলো মিসেস জেনি বেগমকে বোঝাতে পারছেন না। মিসেস জেনি বেগম এটা বুঝতেই চাচ্ছেন না। উনি একটা কথাই বলছে, দেখুন নাঙের সাথে চলে গিয়েছে, না হলে এঙ্গেজমেন্টের আগের রাতে কেন পালাবে সে? ঠিক জিনের মরা ভাবনার মাঝে মিসেস জেনি বেগম কল বেজে উঠল। তাকিয়ে দেখতে এসে বরপক্ষর কল। মিসেস জেনি বেগম তার মা বাবার দিকে তাকায় এবং বলে, তোর হবু শ্বশুর কল করছে, কি রিসিভ করব? তার মা দ্বিধার ভরা চোখে তার বাবার নামজনের দিকে তাকায়। তখন নামজন বলে, রিসিভ করেন, বলেন মেয়েটা আমার খুব অসুস্থ হয়ে গেছে, আজ এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে হবে, মেয়েটা সুস্থ হলে ফাইনাল ডেট দিয়ে দেওয়া হবে। জেনি বেগম তাই বললেন। তারপর তার বরপক্ষর সাথে কথা বলা শেষ হলেই নামজনকে বলেন, আপনি পাগল ভাইয়া, আপনার মেয়ে কি ফিরে আসবে? আসবে না কো, কারণ সে তো ফিরে আসার জন্য যায়নি। খামোকা ওদের মিথ্যে বলে আশা দেখিয়ে লাভটা হবে কি? একদম ঠিক বলেছ আম্মু, বরপক্ষকে ঝুলিয়ে রেখে লাভ নেই। তে আর ওদের বাড়িতে বউ হয়ে যাবে না। জাংকুকের কথা শুনে সবাই দরজার দিকে ফিরে তাকায়। জাংকুক বাইরে থেকে বাসায় ফিরলো মাত্র। জাংকুকে দেখা মাত্র তের মা জিন জাংকুকের দিকে আগ্রহ মনে এগিয়ে যায় এবং বলেন, বাবা, আমার মেয়েকে কোনো খোঁজ পেয়েছো? জাংকুক গাড়ির চাবিটা নামিয়ে তের মার দিকে স্বাভাবিক উত্তর দেন, পাইনি মামি, তবে আশা আছে পেয়ে যাব। দোয়া করেন সন্ধ্যের মধ্যে যেন ওকে পেয়ে যাই আর বাসায় নিয়ে আসতে পারি। হ্যাঁ বাবা, দোয়া করি। আর তুমি দোয়া করবে না আমার মেয়ে যাতে কোনো বদনাম না হয়, বদনামটা রটানোর আগেই যেন ওকে বরপক্ষের হাতে তুলে দিতে পারি। জাংকুক থতমত খেয়ে যায় এবং খাপছাড়া গলায় বলে, কি কি আপনি এখনো ওদের আশা করতেছেন? করবো না কেন বাবা, ওখানে তোর বিয়ে ঠিক হয়েছে। মেয়ে আসার খবর নেই, খাবার নাকি বিয়ে? আজ এরা কথাবার্তা চত্ব সব। আহা আম্মু, বিয়ে ওদের সাথে হয়নি বিধায় কি হয়েছে? আরেকজনের সাথে তো হবেই। আরেকজনের সাথে হবে মানে? না ইয়ে মানে বলছি কি, তেকে যদি খুব দেরি করে খুঁজে পাই, খামোখা ওই ছেলেদের আশা দিয়ে তো আর লাভ নেই। এর মাঝে যদি এরা তের নামে ভুলভাল কিছু ওঠায়, তখন তের এদের সাথে বিয়ে তো হবেই না, পরে অন্য জায়গায় বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তাই এদের এখন বারণ করে দেওয়াটাই ভালো হবে আম্মু। কতবার বলেছিলাম ছেলেদেরকে বারণ করে দিতে, ওনাদের মেয়ে আর আসবে না কো। তুই বলি না ওনাদের মেয়েকে পেয়ে যাবি, যদিও পেয়ে যাস জাংকুক, ও মেয়ে আর আসবে না, কারণ ও তো ফিরে যাওয়ার জন্য যায়নি। কথার মাঝে নামজন বলে ওঠে, জেনিয়াফা একদম ঠিক বলেছে। জাংকুক, তোমার কথার সাথে আমি কিছুটা মত আবার অমত। কারণ মেয়েকে যদি ভাগ্যের ফেরে খুঁজে পাওয়া যায়, খুঁজে পেলেও ও যদি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, মনে হয় না আর ফিরে আসবে। তাই বরপক্ষকে বারণ করে দেওয়াটা ভালো হবে। জিন, মেয়ে চলে গেছে, মন খারাপ করো না। মেয়ে আমাদের ভালোবাসাটা বুঝিনি, তাহলে আমরা কেন ওর জন্য প্রতীক্ষা করে নিজেদেরকে কষ্ট দিব? ভুলে যাও ওকে, কষ্ট হলে ভুলে যাওয়ার চেষ্টা করো জিন। তিনি ভারক্রান্ত বুকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, কারণ ওনার কারোর কথাই বিশ্বাস হচ্ছিল না। সবকিছুর মাঝে কেন জানি না একটা কিন্তু থেকে যাচ্ছে। সে কিন্তু কি তা তিনি নিজেও খুঁজে বের করতে পারছেন না। তারপর কি আর করার, বারণ করে দেওয়া হলো ছেলেদেরকে। জাংকুক ঝলমলে হাসিটা ছড়িয়ে তাদের দোস্তকে কল করলো, দোস্ত, ওদের সাথে তের বিয়েটা ক্যান্সেল, এবার আমার বিয়ের আয়োজনটা কর সন্ধ্যার আগেই। জাংকুক চলে যাবার পর তে রুম থেকে বেরোতে খুবই চেষ্টা করেছিল, কিন্তু রুমটা খুবই বদ্ধ ছিল। দরজার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নেই বের হবার মতো। রুমটি ছোট ছোট দুটো জানলা রয়েছে, জানলার গ্লাসগুলি দেওয়ালের সাথে অ্যাটাচ করা, ব্যালকনিটাও নেই। তে আশা হারিয়ে ফের ফ্লোরের উপরে আবারও
লেপটে বসে পড়লো। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল ছুঁয়ে তে এখনো বসে আছে আগের জায়গায় স্থিরভাবে। এক ফাঁকও নড়ল না সে, তাকিয়ে আছে স্থির চাহনিতে দূরে পূর্ব আকাশে। মনের অন্তরে কত কথাই না এর মাঝে আকাশের সামনে দাঁড় করালো। আকাশও শুনলো, সেও শুনলো, তবে চুপচুপি। কিন্তু কোনো লাভ হলো না। সে জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দরজার দিকে তাকায়। দরজাটা খুটুর খুটুর শব্দ হচ্ছে, অনেকটা দরজা খোলার মতো শব্দ। তাকিয়ে পর মুহূর্তে দেখলো জিমিন এসেছে। দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো সে। তুমি ভেতর থেকে দরজাটা লক করোনি? জিমিনের কথার জবাব না দিয়ে ধীর হাতে পাশ থেকে ওড়নাটা তুলে নিয়ে গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায় এবং জিমিনের দিকে কিছুটা এগিয়ে এসে ভারভ্রান্ত বুকে বলে ওঠে, আপু, আমাকে এই বাসা থেকে বেরোনো একটু পথ করে দিন প্লিজ। আপনার কাছে আমার একটুখানি অনুরোধ। জিমিন তার হাতে রাখা শপিং ব্যাগটা বিছানার উপরে রেখে একবার ক্ষীণ চোখে তেল দিতে তাকায়। এই একদিনের ব্যবধানে মেয়েটা কেমন যেন শুকিয়ে গিয়েছে। চোখের পানি শুকিয়ে গালে বলি রেখা পড়েছে, চুলগুলো উস্কো ফুস্কো হয়ে আছে। মুখের কোথাও একটুখানিও সজীবতা নেই, একদম নীরস আর নিষ্প্রাণ। জিমিন গোপনে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর সে তের কাঁধে আলতো করে হাত রেখে তাকে বিছানায় বসায় এবং সুদৃশ্য এবং নরম গলায় বলে, সব কিছু ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তোমার জাঙ্কুক ভাইয়া খুবই ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব কেয়ার করবে সে, তোমাকে সুখে রাখবে। জাঙ্কুক তোমার জন্য পারফেক্ট। আজকে যার সাথে তোমার এনগেজমেন্ট হওয়ার কথা ছিল তুমি কি জানতে সে তোমাকে কতটা ভালোবাসবে, তোমাকে কতটা খুশি রাখবে? একদমই না। অদেখা অজানা ছেলেদেরকে নিয়ে অনুমান কখনো সত্যি হয় না বেশিরভাগটা বায়না এটা। জাঙ্কুকে তুমি সেই ছোটবেলা থেকে দেখে আসছো, তার ব্যাপারটা তুমি জানো সে কেমন। তাহলে কেন জাঙ্কুককে রিজেক্ট করছো? তাছাড়াও তুমি তো জাঙ্কুককে আগে খুবই ভালোবাসতে, তাই না বলো বাস্তব আপু, খুব বাস্তব। এখনো সেই ভালোবাসাটা আসে না আপু, ভালোবাসা আসে তুমি আসতে দাও না। তা পাথরের মতো চেপে রাখো নিজেকে কষ্ট দেওয়ার জন্য, তাই না? সে ড্যাব ড্যাব চোখে জিমিনের দিকে তাকায়। জিমিন বলে, জাঙ্কুককে ভালোবাসো, কিন্তু ফ্যামিলির কথা ভাবলে জাঙ্কুককে ভুলে যাওয়ার চেষ্টা করো। আবার জাঙ্কুককে চাইলে আবার ফ্যামিলির কথা চিন্তাতে তুমি দোটানা রোগে ভুগতেছো তে মনে মনে অবাক হয়ে যায়। ইনি তো আমার মনের সব কথাগুলি বলে দিলেন, কিন্তু কিভাবে? তে ভাবনার মাঝে জিমিন বলল, আমি একজন মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, তো মানুষের মনোজগতের ব্যাপারগুলোকে কিছুটা হলেও বুঝি। আমি বুঝতে পারছি তুমি খুব চাপা কষ্টে আছো যেটা তুমি জাঙ্কুককে বলতে পারছো না এবং নিজেকে বোঝাতে পারছো না। তুমি জাঙ্কুকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে ভেবে নিজেকে জাঙ্কুকের লাইফ থেকে সরাতে চাচ্ছ। যখন তুমি জাঙ্কুককে ভালোবাসতে শুরু করো তখন তুমি ছিলে কিশোরী, এখন তুমি কিশোরী নাও, ম্যাচিওর। আমি বলবো না তখন জাঙ্কুকের প্রতি তোমার শুধু আবেগ ছিল, ভালোবাসাটা কম ছিল না। ডিফারেন্স ছিল তখন নবপল্লবে কিশোরী মনে ভালোবাসাটাকে আটস্থ করেছো, আর এখন বড় হওয়ার সহিতে ভালো মন্দ বুঝতে শিখেছো। তাই ফ্যামিলির কথা ভেবে ভালোবেসো, ভালোবাসাটা চেপে রেখেছো। ঠিক বলেছি না তে কি জবাব তা নিজেও বুঝে উঠতে পারছে না। এমনি তো পুরোই জ্যোতিষী, তার মনের কথা কিভাবে পড়তে পারলো সে, আর অভ্যন্তর কথাগুলো কিভাবে প্রকাশ করলো সে? জাস্ট কুল। আমি তোমার দিকগুলো পুরোপুরি অটস্থ করতে না পারলেও তো আমি অনেকটা পয়েন্ট ধরে দিয়েছি তোমাকে। মেন কথা আসিতে, তুমি জাঙ্কুককে এইসব রিজনে যদি দূরে ঠেলে দাও তাহলে তুমি ভুল করছো ভেবেছো অন্য জায়গায় বিয়ে হলে সবকিছু ঠিক মতো চলবে, আত্মীয়র মাঝে আত্মীয়তা কোনো ঝগড়া বিভেদ থাকবে না। তবে কয়েক যুগ ধরে ঝগড়া বিভেদ লেগে থাকবে বলো। একদিন, 2 দিন, 3 দিন পরে দেখবে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলি একদিন ঠিকই মেনে নেবে। আর সেখানে জাঙ্কুক, ওর ব্যাপারটা তো তুমি জানোই ও কতটা স্ট্রং। বলে জিমিন একটা হাফ ছাড়ে, তা চুপচাপ বসে থাকে। তার চুপ মাথার মাঝে ভাবনার মধ্যে চিত্র স্পষ্ট। জিমিন সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে খানিকটা দূরে এসে জাঙ্কুককে কল করে। কল রিসিভ করতে প্যাক প্যাক করে বলে, হ্যালো জাঙ্কুক। হ্যাঁ দোস্ত বল। তোরা কখন আসবি? আমার এখনো বর্ষা সম্পূর্ণ হয়নি, ওটা সম্পূর্ণ শেষ করে আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসবো। তুই তেকে সাজাচ্ছিস? আরে কর্তব, ওটাই তো পাচ্ছি না। কেন? ওকে শাড়ি পরতে চাইছে না জিমিন? ওকে যে শাড়ি পরিয়ে তোর গলায় ঝুলিয়ে দেবো জাঙ্কুক, ওটা বলার মতো তো ওয়ে খুঁজে পাচ্ছি না আমি। যদি মুখের উপরে উল্টো কথা শুনিয়ে দেয় তখন? ভিতর ডিম একটা, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরতে পারছিস না? তাহলে তুই আইসা তোর বউরে শাড়ি পরায় দে, দেখলাম আমি।
জিমিন কল ডাকতে তে পেছন থেকে জিমিনকে ডেকে বলে, আপু, শপিং ব্যাগগুলোতে কি আছে? তোমার জন্য একটা শাড়ি এনেছি তে, আর কিছু সাজাগোজার জিনিস। ও, কেন? মানে তে, আজকে তো তুমি গোসল করিনি, সেই জন্যই জাঙ্কুক শাড়ি কিনে আমাকে দিয়েছে তোমাকে পরানোর জন্য। বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসো তে, আমি আজ নিজে হাতে তোমাকে শাড়ি পরিয়ে দেবো। বলে মিষ্টি করে একটা হাসি দেয় জিমিন। কিন্তু আর কোনো কিন্তু নয় তে, যাও। তে জিমিনের কথা শুনে একবার নিজের দিকে তাকায়। আসলে তার অবস্থাটা সত্যি খুব খারাপ। আসলে তাকে ফ্রেশ হতে হবে, তাহলে যদি তার একটু হালকা লাগে, টেনশন কমবে তার। ভেবেতে জিমিনের মুখের উপরে আর কিছু বললো না, বাধ্য মেয়ের মতো বাথরুমে ঢুকে গেল। বাথরুমে গেলে জিমিন খুশিতে শব্দহীন একটা লাফ মেরে ওঠে। তারপর অমনি জাঙ্কুককে মেসেজ করে বলে, দোস্ত, শাড়িটা পরাতে পারবো মনে হয়। তে গোসল সেরে গায়ে ব্লাউজ এবং পেটিকোট পরে বের হওয়ার পর জিমিন তেকে সাজাতে বসে যায়। মুখের সাজটা যখন প্রায় শেষ হয়ে আসবে তখন তে কিছুটা চমকে যায়। মুখে এত সাজ লাগিয়েছে যেন বউ সাজাচ্ছে। তার পরপরই আবারও যখন জিমিন লাল রঙের শাড়িটা বের করে অমনি তের বিস্ময়ে মাথা মুখ আকাশ ছুঁয়ে ছুঁই। এত ভারী শাড়ি! মানুষ শখ করে বুঝি এত ভারী শাড়ি পরে? শখ করে তো মানুষ তো পাতলা শাড়ি পরে। ভাবছিল ব্যাপারটা জিমিনকে বলবে, পরে ব্যাপারটা খারাপ দেখাবে, বিধায় তেজ মুখ চেপে নেয়। সাজানো শেষ হলে জিমিন বলে, আয়নাতে দেখো তে, নিজেকে কি সুন্দর দেখাচ্ছে। ঠিকছে না বউ? বউ শব্দটা শুনেতে আরেকটা ধাক্কা খায়। মাথায় বারবার কতগুলো শব্দ বাড়ি খায়। জাঙ্কুক ভাইয়ের সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার ধান্দায় আছে না তো? ঠিক তখনই দরজার ওপাশ থেকে জাঙ্কুকের কণ্ঠস্বর ভেসে আসে, জিমিন, আই জিমিন। জিমিন দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। জাঙ্কুক চৌকাঠে বরাবর পা রাখতে তার মাথায় টুং করে ঘুরে ওঠে। জাঙ্কুক ভাইয়া তো বড় বেশি এসেছে, তার মানে সে যা ভাবছে তাই ঠিক। তে আর এক মুহূর্তের জন্য দেরি করে না, এক লাফ দিয়ে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না তে? নাকি আমি দেখতে খারাপ? আমার মতো এমন একটা হ্যান্ডসাম ছেলে আর কোথায় পাবি তুই? তোর এই বট গাছটা তো আমার নকটুকুর মতো সুন্দর না। সুন্দর অসুন্দর কিছুই না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। প্রয়োজন হলে আমি চিরকুমারী হয়ে থেকে যাব, তবু আমি আপনাকে বিয়ে করব না। সুগার যে হোক পেছন থেকে টপার টপ সামনে এসে বলে, আপনি কেন বিয়ে করবেন না? কারণটা তো বলুন। উনি সবার সামনে আমার মান সম্মান খেয়ে ফেলেছে। আমি লজ্জায় মা, বাবা, ফুফু কারোর সামনে গিয়ে কি মুখে দাঁড়াবো বলতে পারো? এখন দাঁড়াবি আমার বউ হিসাবে। বলে জাঙ্কুক থেকে একটা সপাটে কোলে তুলে নেয় আর বলে, তে কাজী অফিসে তোর হেঁটে যেতে কষ্ট হচ্ছে তাই কোলে নিলাম, তারপরেও আজকে আমি তোকে বিয়ে করব, মানে করবই। বলে তেকে নিয়ে সিঁড়ি বেয়ে লাগায় এক ছুট জাঙ্কুক। আর তা দেখে জিহুক, সুগা এবং জিমিন হাসতে হাসতে পাগল। জাঙ্কুকের ধমকাধমকি করাতে চাপে পড়ে তে কবুল বলে ফেলে। তারপর কাবিন নামে সই করে এক পাশে ছিটকে দাঁড়িয়ে পড়ে শাড়ির আঁচলটা মুখে টেনে বাচ্চাদের মতো নাক টেনে টেনে কান্না জুড়ে দেয় সে। জাঙ্কুক তার সইটা শেষ করে তের দিকে এগিয়ে এসে কঠিন গলায় বলে, এই তে, একদম কাঁদবি না কিন্তু, নাহলে কিন্তু মেরে ফেলবো তোকে। মেরে ফেলুন, আপনার সংসার না করাচ্ছে মেরেই ফেলুন, তাতেই ভালো। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। ফুফি, মা, বাবা সবার সামনে মুখটা ছোট করে দিয়েছেন আমার। এখন আমি সবার সামনে কিভাবে যাব, কিভাবে দাঁড়াবো? কেন তে, পা আছে তো, পার উপরে ভর দিয়ে দাঁড়াবি, ব্যাস। আপনি আপনি না আসলে একটা জঘন্য। মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন না। আহাতে আর পটপট করিস না তো বউ, এমনি তোর নাখরা ঝেলতে ঝেলতে আমার অবস্থা খারাপ, বেলা চলে গিয়েছে। এখন বাসায় ফিরতে হবে, তারপর আবার বাসর করতে হবে, আরো কত কিছু। সো নো মোর টাইম ওয়েস্ট, নাও লেটস গো ইউর নিউ হবু হাউস। নির্লজ্জ লোক একটা। জিমিন, সুগা এবং জিহুব সেই প্রথমে কাজী অফিসে পা রাখা থেকেই হাসির ঝুলি খুলেছে। জাঙ্কুক এবং তের এসব কাণ্ড দেখতে দেখতে বেচারাদের পেটে প্রায় ব্যথা টনটন করছে। শত চেষ্টা ছাড়াও হাসি চাপতে পারেনি তারা, এখনো হেসেই যাচ্ছে তারা। সুগা কোনো মতে হাসির বেগ একটুখানি কমিয়ে এনে চাপা চাপা গলায় বলে উঠল, দোস্ত, আজ তোর বাসরের ঘরটা কিন্তু আমি নিজে হাতে সাজামু। আইসে, তুমি কি একা সাজাবে নাকি সাথে আমিও সাজাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সাজাস, তোরা দুজনে মিলেই সাজাস। যখন এরা এই যেমন বান্দর, এই ফ্রেন্ডগুলো এক একটা পদের হাড্ডি। কুলক্ষণে কোথায় এসে পড়ছি, আল্লাহ রক্ষা করো তুমি আমাকে। তের মনস্কতার মাঝে জাঙ্কুক তেকে বলে ওঠে, কি বউ, পথ মাপবা নাকি আগের মতো সেই একই কাজ করতে বাধ্য করবা? আমি এখান থেকে কিছুতেই নড়বো না। আপনার যা ইচ্ছা আপনি করুন, আপনি চলে যান, আমি যাব না। তে, কাজী অফিসের চার দেয়ালে থাকতে আবার ইচ্ছে হলো নাকি তোর?
তা তোমার যদি আপত্তি না থাকে তাহলে কাজী অফিসের চাচার ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিয়ে এক্ষুনি সারাজীবনের জন্য রেখে যাই এখানে, কি বলো চাচা? ঠোঁটের কোণে দুষ্ট হাসি চেপে কাজী সাহেবের দিকে এক পলক তাকিয়ে কথাগুলো বলল জাংকুক। কাজী সাহেব এই কথার পরিপ্রেক্ষিতে কি বলবেন তা তিনি নিজেও ইতস্তত করেছেন। হয়তো মনে মনে বলবেন, আপনার নিজে বিয়ে করার বউ আবার অন্য কারো কাছে বিয়ে দিবেন, এটা আবার হয় নাকি? এটা তো একদমই বেমানান। কিন্তু কাজী সাহেব কথাটি বলতে পারলো না। দৃষ্টি নিচু রেখে চুপ করে রইল। তের রাগে পিত্তি ঝুলে যাচ্ছে। তের মনে হচ্ছে এক্ষুনি লোকটাকে দিয়ে পেনে দুটো খোঁচা দিই, তাহলে যদি তার রাগটা একটু থামে। এত অসম্ভব কেন এই ছেলেটা? মনুষ্যবোধ নেই নাকি? কাজী সাহেব মনে হয় আমার কথাতে রাজি হবেন না। থাক বউ, তোমার কারোর গলায় ঝুলতে হবে না। তুমি সোহাগিনী এই চাঙ্কুকের গলায় ঝুলে থেকো। এবার চলো বাড়ি যাওয়া যাক। কথাগুলি বলেই চাঙ্কুক তেকে এক হাতে জড়িয়ে পা বাড়াতেই যায়, কিন্তু তে আবারও নাছর বান্দার মতো আগের জায়গায় দাঁড়িয়ে আছে, না নড়ছে না চড়ছে। চাঙ্কুক এবার গলার স্বরটা একটু উঁচু করে ধমকে শুনে বলে উঠলো, তে যদি নেক্সট বার বলার পরও কথা না শোনো তাহলে কোলে তুলে নিয়ে যাব, বলে দিলাম। তে কোলে নেওয়ার শব্দটা শুনে কুকড়ে উঠলো। তখন কোলে নিয়েছে আর কিনা লজ্জা পেয়েছে তে। যদি আবারও কোলে নেয় এবার তো লজ্জায় মরে যাবার অবস্থা হয়ে যাবে তে। আর কোলে উঠতে না চাইলেও এই চাঙ্কুক নির্লজ্জটা তাকে কোলে নিয়েই ছাড়বে। কি করবে ভাবতে ভাবতে তার পিট চোখ জোড়া মনের অজান্তেই চাঙ্কুকের চোখের উপরে পড়ে। পড়তেই চাঙ্কুকের চোখগুলো রাগান্বিত হয়ে ইঙ্গিত করে পা চালাতে। আর কি করার তারপর তে বাধ্য মেয়ের মতো তে চাঙ্কুক, ঝিমিন এবং সুগা এবং জেহবের গাড়ি দিকে পা চালাতে থাকে। বাড়িতে এসে পৌঁছে জিমিন, সুগা এবং জেহব জাংকুক এবং তেকে বাইরে রেখে তারা আগে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং জিভ দিয়ে গলা ভিজিয়ে নিয়ে অজান্ত গলায় তিন বন্ধু মিলে ডাকতে শুরু করে মিসেস জেনি বেগমকে। ডাকাডাকি করতে থাকে তারা। ও আন্টি, আন্টি আপনি কোথায়? মিসেস জেনি বেগম তখন ফোনে ওনার স্বামী মিস্টার বেগম হোসেনের সঙ্গে কথা বলছিলেন। নিচে কারোর হইচই শব্দ কানে আসতে তিনি বলেন, আচ্ছা কে যেন এসেছে, তোমার সাথে একটু পরে কথা বলছি। জেনি বেগম কথাটা বলে ফোনটা রেখে নিচে নেমে আসলেন। জিমিন, সুগা, জেহুবের চোখ মুখে হাসি হাসি ভাব দেখে বললেন, আরে তোমরা হঠাৎ করে আমার বাসায় কি মনে করে? জিমিন এগিয়ে এসে বলে, ও আন্টি কি বলবো আপনাকে, আমরা খুশি, মানে সেই খুশি, এতটা খুশি যে আপনাকে সেই খুশি সংবাদটা দিতে এসেছি। বাট কিভাবে আপনাকে বলবো সে ভাষা জানা নেই আমাদের, না সুগা এবং জেহব, তাই না সুগা জেহব? তা খুশির খবরটা কি বলো দেখি একটু। আন্টি চাঙ্কুক নতুন বউ নিয়ে এসেছে। বউটা কি সুন্দর, কি সুইট। উফ, মানে কোন চাঙ্কুকের কথা বলতেছো? আপনার ছেলে জাঙ্কুকের কথা বলতেছি আন্টি। জাঙ্কুক তো বিয়ে করেছে। হোয়াট, মজা করতেছো আমার সাথে? ও মা, মজা নয় আন্টি, এক্ষুনি দেখবেন আপনার ছেলে এবং আপনার ছেলের বউকে। বলে জিমিন পেছনে ঘুরে গলা উঁচিয়ে চাঙ্কুককে ডাক দেয়, চাঙ্কুক ভাবিকে নিয়ে ভেতরে আয় তো। বলার সাথে সাথেই চাঙ্কুক এবং তে ভেতরে ঢোকে। চাঙ্কুককে বর সেজে এবং তেকে বধূ সাজে দেখে চাঙ্কুকের বউ হিসেবে তেকে দেখে মিসেস জেনি বেগমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ছেলেটা তেকে বিয়ে করে আনবে এটা যেন তিনি বাস্তবে নয় কল্পনাতে দেখেছেন। এখন রাগে ক্ষোভে ঘৃণায় সিঁড়ি 2 ধাপ এসে কর্কশ গলায় দ্রুত পদে চাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে প্রচন্ড ঝাড় এবং উঁচু গলায় বলে, চাঙ্কুক এসব কি? এখন যা দেখছো তাই আম্মু। তুই কাজটা কিভাবে করতে পারলি চাঙ্কুক? তুই শেষ পর্যন্ত আমাকে এই প্রতিদান দিলি। ছি! আম্মু, তোমার এতদিনের ইচ্ছা ছিল তোমার ভালো, সুন্দর এবং খুব লক্ষ্মী একটা মেয়ে এনে দিতে। আজ তো এনেই দিলাম। চাঙ্কুক চরম বেয়াদবি কথাবার্তা করছিস কিন্তু তুই। তোর ধারণা আছে তুই কি কাণ্ড করেছিস? এমন মেয়েকে বিয়ে করে এনেছিস যে কিনা আমাদের ভরসায় থাকে, আমাদের ভরসা বাঁচে এবং তার পুরো পরিবারও। সমাজের লোক যদি শুনে তুই এই মেয়েকে বিয়ে করেছিস তাহলে সমাজ আমি মুখ দেখাবো কি করে? মাথা হেড করে আনলি তুই আমার। চিৎকার করো, যত ইচ্ছা হয় তত চিৎকার করো, অন্তত তেকে নিয়ে আর কোনো কথা বলবে না আম্মু। কারণ তে এখন আমার কাজিন নয়, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সোহাগিনী, আমার ভালোবাসা। আমি তেকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তুমি বলেছিলে না তে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে? তে কারোর সাথে পালিয়ে যায়নি মা। আমি তেকে জোর করে সেরাতে কিডন্যাপ করেছি তের বিয়েটা ঠেকানোর জন্য। আজ তে আমার হয়েছে। সো কাইন্ডলি রিকোয়েস্ট মম, তেকে বৌমার চোখে দেখো। জাঙ্কুক এই স্বপ্ন তোর কখনো পূরণ হবে না, এটা আমি কখনো হতে দিব না, কখনোই না। তোর বাবা দেশে ফিরুক, তারপর তোর হচ্ছে। মিসেস জেনি বেগমের চিৎকার চেঁচামেচি শুনে এরই মাঝে জিন বেগম এবং নামজন এসে উপস্থিত হন। মিসেস জেনি বেগম তাদের দিকে তাকিয়ে ব্যথা তুলে গলায় বলে উঠলেন, বাহ
গর্বিত বাবা মা আপনারা। মেয়েকে এমন শেখালেন যে শেষ পর্যন্ত আমার ছেলেটাকে পটি পটি তার গলায় ঝুলে গেল। কি ক্ষতি করেছি আমি আপনাদেরকে? কি ক্ষতি? দয়া দেখানো এটা শেষ পর্যন্ত এই প্রতিদান দিলেন? এটাই? জিন এবং নামজুন নিশ্চুপ হয়ে যায়। তারা এই পরিপ্রেক্ষিতে কি জবাব দেবে তারা নিজেরাও বুঝতে পারছে না। তারা কোনোদিনও ভাবতেই পারেনি যে তাদের মেয়ে তে শেষ পর্যন্ত জাংকুকরে বিয়ে করবে, যারা কিনা তাদের সংসারটাকে শক্ত খুঁটির মতো খুব আঁকড়ে ধরে রেখেছে। তে বুঝি শেষ পর্যন্ত এই প্রতিদান দিলেন তাদের। নামজুন নিজেকে এখন খুবই ছোট মনে হচ্ছে, খুবই ছোট। নামজুনের মনে হচ্ছে মেয়েকে দেয়ালের সাথে ঝুলিয়ে যদি গায়ে বরাবর বেত দিয়ে পিটিয়ে রক্ত রক্ত করে ফেলতো তাহলে হয়তো কষ্টটা একটু কমতো। তখন জাংকুক বলে ওঠে, আম্মু ওনাদেরকে কিছু বলবে না তুমি, ওনারা এখন আমার শ্বশুর শাশুড়ি, সো সম্মান দিয়ে কথা বলো। ছেলের কথা শুনে মিসেস জেনি বেগম মাথায় আগুন ধরে যায়। ওনার এখন যে কি করতে ইচ্ছা করছে উনি তা নিজেও জানেন না। ওনার নিজের পেটের ছেলে ওনাকে না জানিয়ে বিয়ে করে আবার এমন উদ্ভট বিহেভ করছে। খুবই কষ্ট লাগছে মিসেস জেনি বেগমের। একটা সেকেন্ডও দাঁড়াতে পারলেন না তিনি। সবার দিকে একবার আগ্নেয় দৃষ্টিতে তাকে সিঁড়ি বেসরে নিজের রুমে চলে যান। ঠাস করে দরজাটা বন্ধ করে দেন। জিন বেগম এগিয়ে এসে তেকে উদ্দেশ্য করে বলেন, তে তুমি এটা কি করলে? তুমি এটা কি করলে আম্মু? কেন জাংকুককে বিয়ে করলে? দুনিয়াতে কি আর কোনো ছেলে ছিল না? কান্না ভাঙা গলায় জিন বেগম বললেন, একে ছোটবেলায় বিষ খাবিয়ে মেরে ফেলার দরকার ছিল, নাহলে এরকম দিন আমাদের দেখতে হতো না। উপকার করা মানুষদেরকে কৃতজ্ঞতা ফিরিয়ে দিতে হতো না। সেম অনিউতে, সেম অনিউ। আমরা এতদিন বেয়াদব একটা মেয়েকে বড় করেছি। নামজনের কথা শুনে তে চোখ কুচকে ফেললো। তের চোখ বেয়ে বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা জল বেরোচ্ছে। তেকে কষ্ট পেতে দেখে জাংকুকের একদম সহ্য হচ্ছে না। জাংকুকের বুকটা দাউ দাউ করে চলছে। জাংকুক শান্ত গলায় নামজনকে উদ্দেশ্য করে বলে, তের এতে কোনো দোষ নেই বাবা। তে ইচ্ছের বিরুদ্ধে আমি তাকে জোর করে বিয়ে করেছি। আপনারা খামোখা না জেনে বুঝে ওকে মিথ্যা প্রবাদ দিতে পারেন না। প্লিজ ওকে নিয়ে কিছু বলবেন না। ও এখন জীবন জাংকুকের বউ। জাংকুক বাবা, তোমরা আমাদের অর্ধেক খরচা চালাও, সেই তোমাদের আমরা গলা কেটে দিলাম, এটা কিভাবে মেনে নেবো বলো? বাবা ওসব ভেবে আমাকে আপনাদের সামনে এত ছোট করবেন না, এত ভাববেন না প্লিজ। মনে করবেন যে সব অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। নামজুন তার চোখের চশমাটা খুলে ফতুয়ার কোনা দিয়ে চোখের জলটুকু মুছে নেন। তারপর চশমাটা আবারও চোখে এঁটে জিন বেগমের দিকে উদ্দেশ্য করে বলেন, জিন চলে এসো। কথাগুলি বলে নামজুন রুমের দিকে এগিয়ে যায়। জিন বেগম না যেতে চাইলেও পরিস্থিতি শিকারে বাধ্য হয়ে স্বামীর পেছন পেছন যেতে হয়। যেতে যেতে মেয়ের দিকে এক পলক তাকায় তিনি। সে খুব তীক্ষ্ণ চোখে তার বাবার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। তার বাবার চোখে আজ এই প্রথম জল দেখল সে। এর আগে কুলের বড়দের খানির মতো সংসারটা টেনেছে, অথচ এর আগে বাবাকে কখনো কাঁদতে দেখিনি। তাহলে কি আজ সে তার বাবাকে খুব বেশি পীড়া দিয়ে ফেলেছে? খুব হাওমাও করে কাঁদতে ইচ্ছা করছে তার। খুব বাবার পায়ের তলায় গিয়ে পড়ে আবারও দুই পা জড়িয়ে বলতে ইচ্ছা করছে, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ বাবা। কিন্তু তার হলো কই? জিন বেগম রুমে ঢোকা মাত্রই নামজুন দরজাটা সজোরে বন্ধ করে দেয়। তখন জিমিন এগিয়ে আসে এবং তের কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে ভাবি। প্রথম প্রথম এরকম পরিস্থিতি হবেই, দেখবে পরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। এই কষ্টকে কষ্ট মনে হবে না। আর কষ্ট দিও না নিজেকে। অনেক রাত হয়েছে, এবার রুমে চলো। বলে জিমিন তের হাতটা ধরে থেকে জাংকুকের রুমের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে নিয়ে যেতে থাকে। ফুল ফিতা বেলুন দিয়ে বাসর ঘরটি মোটামুটি ঘরোয়াভাবে সাজানো হয়েছে। দেখতে একদম অসুন্দর বলা যায় না, খুব চমৎকার হয়েছে। তে ফুলসজ্জার বিছানায় একদম কোণার দিকটায় হাঁটু ভাঁজ করে বসে আছে। চোখে মুখে তার বিষণ্ণতার রেখা। জাংকুকের সাথে বিয়েটা আসলে তার করা উচিত হয়নি। ফুফির রাগ, বাবার অভিমান, মায়ের কষ্ট সবগুলি চিত্র যেন তের চোখের সামনে একে একে জীবন্ত হয়ে ভেসে উঠেছে। কিছুতেই মনকে বোঝাতে পারছে না সে। কেউ তো আর মনে হয় না তাকে ক্ষমা করবে। ভুলগুলো ভুলে গিয়ে তাকে আবারও কাছে টেনে নেবে। তাহলে কি এইভাবে চলবে জীবনের গতি পরের দিনগুলোতে? ভাবতে মুহূর্তে তের বুকটা ভার হয়ে ওঠে। তার সাথে চোখের কোণা থেকে মোটা 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। দ্বিতীয় ফোঁটা পড়তে নিলেই কারো হাতের স্পর্শে চোখের নিচটা শুকিয়ে ওঠে। তে কাতর জড়ানো চোখ সামনের দিকে তাকায়। দেখে জাংকুক সেই পানিটুকু মুছে দিয়ে তাকে মায়া মায়া চোখে তাকিয়ে আছে। তে আবার একটা শব্দ করে জাংকুককে ধাক্কা দিয়ে খানিকটা দূরে সরিয়ে দিয়ে অভিমান স্বরে বলে ওঠে, আপনি আপনি একদম ওই হাতে আমাকে ছোবেন না। এই আপনার জন্যই আজকে আমার এমন দিন দেখতে হলো। দূরে যান আমার থেকে। জাংকুক ধাতস্থ বজায় রেখে তের দিকে এগিয়ে আসে এবং বলে, কুল দে, কাম ডাউন। আস্তে আস্তে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে প্রাণ পাখি। এই যে আজ দেখলি না আম্মু মামার রাগ অভিমান, কয়েকদিন পর দেখবি সব ভুলে গিয়ে ঠিকই তোকে আমাকে কাছে টেনে নিয়েছে। ভুল কিচ্ছু ঠিক হবে না।
না আপনার আম্মু আমাদের সম্পর্ক মেনে নেবে, না আপনার বাবা, কেউ মেনে নেবে না। আপনি খামোখা আমার জীবনটা নষ্ট করে দিলেন জাঙ্কুক ভাইয়া। তে আমি তোর জীবনটা নষ্ট করিনি, আমি তোকে ভালোবাসি প্রাণ পাখি। আর তে আমাদের এই ভালোবাসাটা একদিন দেখবি সবার মনে ঠিকই জায়গা করে নেবে। দেখিস আমার উপরে শুধু একটু বিশ্বাস রাখতে। না আর কোনো বিশ্বাস, না কোনো ভরসা। আপনার সাথে আমার কোনো কথা নেই, সরে যান এখান থেকে, আমি ঘুমাবো। কথাগুলি বলা শেষ হলেই তে পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে সেখানে মাথা রেখে কাঁথ হয়ে শুয়ে পড়ে। আর অপর দিকে জাঙ্কুক ছোট ছোট চোখ করে তের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুকের স্বপ্ন ছিল বউয়ের সাথে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের ভালো লাগা ভালোবাসা সব অনুভূতি শেয়ার করবে, তারপর আরো কত কি। আর এই মেয়ের ফ্যামিলির দোহাই দিয়ে সব লাটে উঠে দিয়েছে, তাহলে তার এতদিনের স্বপ্ন সব জলে মিশে যাবে। নরম হয়ে গেল এবং সে তেকে ডাকতে শুরু করলো, তে এখনো ঘুমাবি? তে প্রতিরোধে কিছুই বললো না। জাঙ্কুক আবারও ডাকলো, আইতে। এবার তে মাথা সোজা করে প্রচন্ড রাগ গলায় বলল, প্রবলেম কি আপনার? একে তো জীবনটা তছনছ করে দিয়েছেন, তারপরে শান্তিতে একটু ঘুমাতেও দেবেন না নাকি? তে আজ তো আমাদের বাসর রাত। আমি করব না। ইয়ে মানে? কিছুটা ইতস্তত বোধ করে জাঙ্কুক। এবার জাঙ্কুক কিছুটা জোর খাটিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করে আর মনের সাথে কণ্ঠে ভারসাম্য রেখে বলে, বাসর রাতে কি করবি তা তুই জানিস না? আমার সাথে বাসর করবি, বাসর, বুঝতে পেরেছিস? তোর চোখ মুখে একটা আকাশ সমান বিস্ময় ছুঁয়ে যায়। এ ছেলে কি বলছে তাকে? আচ্ছা এই ছেলেটার কি কোনো লজ্জা শরম নেই? তে কিছুটা বিভ্রান্ত কণ্ঠে বলে, নির্লজ্জ, ঠোঁট কাটা কথা করে। তে পাখি, বইয়ের সামনে এত লজ্জা শরম থাকা চলে না। তার উপরে আজ আমাদের বাসরাতে প্রথমে লজ্জা হলে তারপরে সরিয়ে দেবে এই জাঙ্কুক। নির্লজ্জ লোক কোথাকারে, গেট আউট ফ্রম হিয়ার, নিচে গিয়ে শুয়ে পড়ো। আজ যদি নিচে না চাই তো তে। এই কথাটা বলে জাঙ্কুক তের দিকে স্তব্ধ গতিতে এগিয়ে আসতে থাকে। তে ভয় পেয়ে থতমত গলায় বলে, এই কাছে আসবেন না, কিন্তু কাছে আসবেন না, না হলে আমি চিৎকার দেব। জাঙ্কুক খিলখিলি হেসে উঠলো তের কথা শুনে আর তেকে আরেক দফা অবাক করে দিতে পাশে গিয়ে ধপাস করে শুয়ে পড়ে বলে, তুই চিৎকার করতে, আমি ঘুমিয়ে পড়ি, গুড নাইট। কথাগুলো বলে জাঙ্কুক চোখ জোড়া বন্ধ করে নেয় এবং অপরদিকে তে জাঙ্কুকের এমন কাণ্ডে অবাক হয়েছে। জাঙ্কুক যে এমন করে এভাবে শুয়ে যাবে তা তো তার বিশ্বাসই হয়নি। তবে তের কেন জানি না প্রচন্ড মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হয়েছে সেটা তার জানা নেই। হয়তো মনের অচেতনে জাঙ্কুকের জন্য এখনো তার এক ফালি ভালোবাসাটা রয়ে গেছে। সেও চেয়েছিল জাঙ্কুক তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। তে মুখে একটা লজ্জা মাখা হাসি টেনে জাঙ্কুকের পাশে গিয়ে শুয়ে পড়লো। তে শোয়া মাত্রই জাঙ্কুক উঠে পড়লো আর তার তৃষ্ণাক্ত মনের মুখটা তার কানের কাছে গুঁজে দিয়ে ফিসফিস করে বলে উঠলো, তে তুমি আমাকে যতটাই দূরে রাখার চেষ্টা করো না কেন তে, আমি কখনো তোমাকে দূরে যেতে দেবো না। কথাগুলো বলে জাঙ্কুক নিজের হাতে নিয়ে গিয়ে রাখলো তার খোলা পেটের উপরে। মুহূর্তের মধ্যে তার ভেতরে একটা বিদ্যুৎ বয়ে উঠলো। সে হাত দিয়ে বিছানার চাদরটা খামচে নিয়ে নিজেকে সংগত করার চেষ্টা করলো, কিন্তু তাতে লাভ হলো না। অ্যাট্রাকশনটা আরো বেড়ে গেল তের। জাঙ্কুক তের এমন প্রতিক্রিয়া দেখে একটা দুষ্ট হাসি দিয়ে তার কানে ফিসফিস করে বলে, তে তোমার শরীরটা তো কাঁপছে কেন জান? আমার ছোঁয়া পেয়ে এই রিয়াকশন? আজকে আমাদের বাসরাতে তুমি কি আমাকে চিলি চিকেন খাওয়াবে না প্রাণ পাখি? জাঙ্কুকের কথা শুনে তো একটু অবাক হয়ে যায় এবং লজ্জা মাখা মুখ নিয়ে চোখ নামিয়ে নিয়ে বলে, চিলি চিকেন একটু আগেই না খেলে আবার খিদে পেয়ে গেছে নাকি? জাঙ্কুক তের কথা শুনে হেসে ওঠে এবং আলতো করে তের কোমরটা জড়িয়ে নিয়ে দেখে কাছে টেনে বলে, ধুর পাগলি, খিদে তো লেগেছে, কিন্তু এটা সেই চিলি চিকেন না তে, আমি অন্য চিলি চিকেনের কথা বলছি, যেটা শুধুমাত্র তুমিই আমাকে দিতে পারবে, যেটা আজ বাসর রাতে আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো তে। বুঝতে পেরেছে জাঙ্কুক কিসের কথা বলছে। তে লজ্জায় চোখ বড় করে বলে, জাঙ্কুক তুমি কি বলছো এসব? তো বিহায় হয়ে গেছে তুমি। জাঙ্কুক একটা মুচকে হাসি দিয়ে তের কোমর শক্ত করে চেপে ধরে আরো জোরে এবং বলে, বেহায়া তো তোমার জন্য হয়েছি সোনা, দেখো না তে, তোমাকে দেখতে এই অবস্থায় কত সুন্দর লাগছে, মনটা চাচ্ছে সারাটা জীবন তোমাকে বুকে চেপে ধরে রাখি। এই আজকে তুমি আমাকে ভালোবাসতে দেবে তো? লজ্জা করলে চলবে না কিন্তু তে, আজকে আমি আমার চিলি চিকেন নিয়েই ছাড়বো। তুমি এতগুলো কথা কি করে বলো জাঙ্কুক? আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। জাঙ্কুক তার ঠোঁটটা নিয়ে গিয়ে রাখে তের ঘাড়ের উপরে এবং হালকা হালকা ঠোঁটে স্পর্শ দিতে বলে, লজ্জা করার কি আছে তে, আমি তোমার বর তে, তোমার উপরে আমার এইটুকু অধিকার তো আছে। আর আজকে আমি কোনো কিছু শুনবো না তে, আজকে শুধু তুমি আর আমি, আর কিচ্ছু না।
জাঙ্কুক, তুমি আমাকে পাগল করে দিচ্ছ। পাগল তো আমি হয়ে গেছি তে, নিজেকে যে আর আটকে রাখতে মন চায় না। জাঙ্কুক কথাটা বলতে বলতে তের উপরে শুয়ে পড়ে এবং তারপর জাঙ্কুক আলতো করে নিচে ঠোঁট জুড়ে নিয়ে গিয়ে রাখে তের নরম কোমল ঠোঁটের উপরে এবং ঠোঁটে স্পর্শ রেখে দিতে শুরু করে। তারপর গলা বুক হয়ে নিচের দিকে নেমে আসে তাকে। তের মুখের থেকে অজান্তে সুইট সুইট সাউন্ড বেরিয়ে আসছিল। দুজনের শরীর ক্রমশ জ্বরে যেতে লাগলো। তে, তোমার সুইট সাউন্ড শুনে আমার তো আরো বেশি ইচ্ছা করছে তোমাকে পুরোপুরি নিজের করে নিতে। আজ তা শুধু তোমার আর আমার তে। জাঙ্কুক, তুমি খুবই বেহায়া। নিজের বইয়ের জন্য আমি বেহায় হতেও রাজি আছি তে। দুজন একে অপরকে আঁকড়ে ধরে বাসর রাতে গভীরে চিলি চিকেন মেতে উঠলো। তখন কিছুক্ষণের মধ্যে তে কাঁপা কাঁপা কণ্ঠে এক প্রকার জাঙ্কুককে থামানোর চেষ্টা করতে করতে বলে, এই জাঙ্কুক, লাইটটা বন্ধ করে দাও না প্লিজ, খুব লজ্জা লাগছে। আমি কিছুতেই পারবো না এইভাবে। কি লাইট বন্ধ করব? আরে না না তে, লাইট অনই থাকবে। আমি তোমাকে পুরোপুরি দেখতে চাইতে। এই সুন্দর লাল টুকটুকে মুখটা স্বামীর সোহাগে কতটা প্রতিক্রিয়া করে আজ বড় দেখতে ইচ্ছা করছে তে। আর লাইট বন্ধ করলে অন্ধকারে দেখবো কেমনে? তুমি যত লজ্জা পাচ্ছ তে, আমার তো আরো বেশি করে ইচ্ছা করছে তোমাকে আলোয় দেখতে। তে লজ্জায় মুখ লাল করে হাত দিয়ে জাঙ্কুককে ঠেলে দিয়ে বলে, তুমি একদম দুষ্ট জাঙ্কুক, বেহায়া ছেলে। লাইটটা অফ করো বলছি, নাহলে কিন্তু আমি উঠে চলে যাবো। জাঙ্কুক হাসতে হাসতে তে দুই হাত জোড়া তার উপরের দিকে চেপে ধরে এবং দুষ্ট হাসি চোখে দিয়ে বলে, যাবে কোথায় তে পাখি? তুমি আমার বউ। আমি তোমাকে পুরোটা দেখে দেখে চিলি চিকেন করবো। তোমার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করব, সবকিছু আলোয় রেখো। লজ্জা করো না তে, তোমার এই লজ্জাটা আমার যে খুব ভালো লাগছে। তে লজ্জায় নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলে। তুমি খুব খারাপ, আমার এত লজ্জা করছে। তারপর জাঙ্কুক ক্রমাগত নিচের দিকে নেমে আসে এবং তে স্পর্শকাতর জায়গায় নিজের ঠোঁটের স্পর্শ এবং হাতের স্পর্শ দিতে শুরু করে। অন্যদিকে তেও নিজের মুখ থেকে অনেক সুইট সুইট সাউন্ড বের করতে শুরু করে। স্পর্শ করার মাঝে মাঝেই জাঙ্কুক তের দিকে ইচ্ছে করে দেখছিল যে তের মুখটা লজ্জায় ঠিক কতটা সুন্দর লাগে। তারপর জাঙ্কুক নিজের পরনে থাকা ট্রাউজারটি খুলে দেয় এবং তের পরনে থাকা শাড়ি এবং ব্লাউজ আর পেটিকোটটা খুলে দেয়। তারপর তেকুক একে অপরের সাথে চিলি চিকেন বানাতে মেতে উঠলো। এবার মনে হয় আমাদের আগে এগিয়ে যাওয়া উচিত পাখিরা, কারণ ওরা তো ওই চিলি চিকেনের ভাগ আমাদের দিবে না, তো আমাদের থেকে লাভ নেই। সকালবেলায় মোবাইলের শব্দে ঘুম ভাঙে জাঙ্কুকের। ঘুমা ঘুমা চোখে মোবাইল নিতে পেছনে ফিরতে হাত বরাবর ঘাড়ের একটা টান পড়ে। জাঙ্কুক পেছনে তাকিয়ে দেখে তে তার ডান হাতের উপরে গুটি শুটি মেরে শুয়ে আছে। ডাকর চোখের পাপড়িগুলো একত্রে সোজা হয়ে ফ্যানের বাতাসে নড়ছে। পেছনে কিছু চুল মুখে উপরে এলোপাতাড়ি পড়ে আসছে। গোলাপি ঠোঁট দুটো লাফ লাফ হয়ে আছে। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে এই মুহূর্তে, খুব অদ্ভুত ধরনের সুন্দর। জাঙ্কুক টানা চোখে তের দিকে দীর্ঘ সময় দিয়ে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকার মাঝেই কলটা কেটে যায়। আবারও বেজে ওঠে ফোনটি। এবার জাঙ্কুক কিছুটা বিরক্ত হয়ে বালিশের নিচে হাত রেখে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে তাকিয়ে দেখে মাই ফাদার। এত সকালে বাবার কল দেখে জাঙ্কুক কিছুটা ভড়কে যায়। তবে জাঙ্কুক মনে মনে মোটামুটি গেস করে নিয়েছে তার বিয়ের ব্যাপারে জানতে তার বাবা হয়তো তাকে কল করেছে, নাহলে এত সকালে ওনার কল দেওয়ার কোনো কারণই নেই। জাঙ্কুক খুবই সতর্কপূর্ণভাবে তার মাথাটা বালিশের উপরে রেখে দিয়ে বিছানা থেকে নেমে তড়িৎ পায়ে ফোনে হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায় এবং নিজের মাথায় দৃঢ়তা বজায় রেখে কলটা রিসিভ করে ওপাশ থেকে তখন বলে ওঠে, কংগ্রাচুলেশন মাই সান, ইউ ডুইং আ গ্রেট জব। আমি এতদিন এটাই চেয়েছিলাম জাঙ্কুক। বাবার কথা শুনে জাঙ্কুক কয়েক সেকেন্ডের মতো চুপ হয়ে যায়। সে হয়তো ভাবতেই পারেনি তার বাবা এত তাড়াতাড়ি তাদের সম্পর্কটা মেনে নেবে, তাও তের সাথে। তখন ভাবনার মাঝে বেগম আবারও বলে ওঠে, জাঙ্কুক, তেকে আমার মেয়ে হিসেবে বেশ পছন্দ আগে থেকেই। সে কাজে যেরকম পটু, তেমনি তার ব্যবহার, তার রূপে গুণে মাশাল্লাহ। তোর ওই আম্মুটার মতো অতটা বেয়াদব না। সারাক্ষণ কানের কাছে খালি ঘেউ ঘেউ করে, অন্তত তোকে পাগল করবে না। মেয়েটা তোকে বুঝবে জাঙ্কুক। খুব ভালো একটা কাজ করেছিস বাবা, তেকে বিয়ে করে। আমি কিছুদিনের মধ্যে দেশে ফিরছি, তারপর বাসার সমস্ত সবকিছু আমি নিজে ঠিক করব। ড্যাড তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব সে ভাষা এই মুহূর্তে আমার জানা নেই। আমি সত্যি ভাবতে পারিনি যে তুমি এত সহজে আমাদেরকে মেনে নেবে। এতে ভাবতে হবে না জাঙ্কুক, বউকে নিয়ে সুন্দর মতো সংসার কর। আর তোর আম্মুর ঝামেলা করলে মাথায় নিবি না, বউকে শান্ত থাকতে বলবি। আমি দেশে ফিরি, আমার জন্য অপেক্ষা কর। ওকে ড্যাড।
ওকে মাই চাইল্ড, তাহলে আমি এখন রাখছি। বলার পর মিস্টার বোগাম কলটা রেখে দেয়। জাঙ্কুক সে কি খুশি, খুশিতে একেবারে নাচ দিতে ইচ্ছা করছে তার। তারপরেও জাঙ্কুক খুশিটা কিছুটা একা একা এইভাবে নিজেই উপভোগ করে ভেতরে চলে যায়। তারপর জাঙ্কুক তের দিকে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে তের কপালে আলতো করে ছোট স্পর্শ রেখে দেয়। তারপর হাতের ফোনটা এক সপাটে বালিশের উপরে রেখে দিয়ে মুখে শীষ বাজাতে বাজাতে জাঙ্কুক একটা টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকে যায়। জাঙ্কুক বাথরুম থেকে বেরোতেই তৎক্ষণাৎ তের ঘুম ভেঙে গিয়েছে। তে চোখ জোড়া মেলতেই প্রথমে চোখে পড়ে জাঙ্কুকের দিকে। টাওয়েল পেঁচানো, হাত ভেজা গায়ে জাঙ্কুকের লোমগুলো লম্বা লম্বা ভাবে শরীরের বিভিন্ন অংশে পরিপাটি গেঁথে আছে, আর তার থেকে টপ টপ করে জল পড়ছে। গায়ের রং ফর্সা হওয়ায় তা আরো ধরনের সৌন্দর্য বৃদ্ধি করছে। তে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরটা হু হু করে কেঁপে উঠলো তার। তারপর তে নিজের কাছে নিজেই অনুশোচনা হলো, এমন একজন সুঠাম দেহের টকটকে সাদা ছেলেটা তার মতো সাধারণ একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলো। সে তো জাঙ্কুকের কোনো দিক দিয়ে যোগ্য না। তার ভাবনার মাঝে জাঙ্কুক পেছনে ফিরে এসে বলে, কখন যে গোছতে? তে থতমত খাবার মতো একটু ভান করে ফেলে এবং থেমে থেমে বলে, এই তো কিছুক্ষণ হলো। যাও এবার গিয়ে ফ্রেশ হয়ে আসোতে। তে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিচে নামতেই যাবে, অমনিতে মোচড়ে উঠলো। তখনই জাঙ্কুক ভ্রু কুচকে তের দিকে তাকায়। কি হয়েছে তে? জাঙ্কুকের কথায় কি উত্তর দেবে তা ভেবে উঠতে পারছিল না। তার পরনের শাড়িটা শরীরের সাথে খুব আলকাভাবে লেগে আছে। উঠতে গেলেই ধরপড় করে নিচে পড়ে যাবে, কারণ তের শরীরে না আছে ব্লাউজ, না আছে পেটিকোট। আর জাঙ্কুক তাকে এই অবস্থা দেখে ফেলে তখন কেমন বিশ্রী একটা ব্যাপার হয়ে যাবে ভাবা যায়। আর জাঙ্কুক তা তো জানে না, মুহূর্তে তের মুখটা কেমন যেন অসহায় অসহায় হয়ে ওঠে। তে এদিক ওদিক তাকাতে থাকে, কি করবে, কিভাবে এখান থেকে বাথরুমে যাবে। জাঙ্কুক যদি এখান থেকে বাইরে যেত তাহলে একটা গতি হতো, কিন্তু রাম ছাগলটা তো খুঁটির মতো দাঁড়িয়ে আছে এখনো। ভাবনার মাঝে জাঙ্কুক আবারও বলে ওঠে, আজ সারাক্ষণ এখানে বসে কাটিয়ে দিবি নাকি? না, মানে একটা প্রবলেম হয়ে গিয়েছে। কি প্রবলেম তে? আমিও না একটা ইডিয়েট, কেমন খাপছাড়া কথা বলে ফেললাম। প্রবলেম হয়ে গিয়েছে, এখন কি করে উত্তর দেব? কি হলো তে, বলছো না কেন? কি হয়েছে প্রবলেম? আপনি একটু বাইরে যান তো। বাইরে যাব কেন তে? বাইরে বাইরে, হ্যাঁ, বাইরে যে আমার জন্য একটা স্যান্ডেল জুতো নিয়ে আসেন তো, তাহলে ভালো হতো। আসলে আমি হিল জুতো তেমন পরতে পারি না জাঙ্কুক, বললে পা বেঁকে নিচে পড়ে যাবো যে। এইটুকু পথে বাথরুমের কাছে গিয়ে খুলে নিও। আর বাথরুমে তো অন্য জুতো আগে থেকেই রাখা আছে, তাও স্যান্ডেল। উফ জাঙ্কুক, আমি বাসায় পড়ার জন্য বলেছি, বাথরুমে পড়ার জন্য বলিনি। এখন কোথায় পাবো স্যান্ডেল তে? ইউনা আপার কাছে থাকতে পারে, ওনার কাছে যে খুঁজে নিয়ে আসো। স্যান্ডেলের জন্য এখন ইয়োনা আপার কাছে যেতে হবে? বউয়ের এইটুকু আবদার রাখতে পারবে না? কেমন পুরুষ আপনি! বউ শব্দটা শোনা মাত্র জাঙ্কুকের ভেতরটা যেন কেমন একটা ডাকডুগুম বেজে উঠলো। অবশেষে তে নিজের মুখে স্বীকার করেছে সে তার বউ। আহা, জীবনের সবথেকে সুখের কথা আর কি হতে পারে? আবদার আবদার একটা কেন, এর জন্য হাজারটা আবদার রাখতেও রাজি আছে সে। জাঙ্কুক আর দেরি করলো না, তেকে অপেক্ষা করতে বলে হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে গেল। তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে নেমে বাথরুমের দরজায় হাতলটা হাত রাখতে জাঙ্কুক পেছন থেকে এসে বলল, তে শোনো, স্যান্ডেল যদি না। বাকি কথা জাঙ্কুকের আর বলা হলো না। সে তেকে এহেন অবস্থা দেখে তার চোখ জোড়া চড়ক গাছ হয়ে গেল। আর তের তো যায় অবস্থা। তে তাড়াহুড়ো করে বুকের কাছে কাপড়টা ঠিক মতো পরে নিয়ে পেছনে ঘুরে দেয় এবং রাগান্বিত স্বরে বলে ওঠে, আপনি আবারও আসলেন কেন? লজ্জা শরম নেই নাকি? আমি আসলে ওই স্যান্ডেলের কথা জিজ্ঞেস করতে এসেছিলাম তে। কিসের স্যান্ডেল? কোনো স্যান্ডেল ট্যান্ডেল লাগবে না আমার, যান এখান থেকে। কিছুক্ষণ আগে যে বললে তে তোমার স্যান্ডেল লাগবে। বলছি না লাগবে না, যান। তে রাগে রাগে মুখ দেখে জাঙ্কুক একটা মুচকে হাসি দিল। তার সেই হাসিতে কিছু একটা লুকানো ছিল। তারপর জাঙ্কুক চলে যেতে পা বাড়ায়। হঠাৎ তখন কিছু একটা ভেবে আবার এক পা পিছু হেঁটে গলাটা ছেড়ে দিয়ে বলে, ও তে, ইউ আর লুকিং সো হট। কথাটি বলে জাঙ্কুক একটা চোখ টিপ দেয়। বলার উদ্দেশ্য ছিল তেকে রাগি লুকে আরো রাগিয়ে দেওয়া। আর তেকে চুপ থাকার মতো মেয়ে, তে তো তেলিবেগুনে চলে যায়। অমনি জাঙ্কুককে যখন বিশ্রী কথাটা শোনাতেই যাবে, অমনি জাঙ্কুক তার মান বাঁচাতে দিল এক ছুট। আর কি, বেচারাতে ব্যর্থ মুখে বাথরুমে ঢুকে গেল। তবে এর প্রতিশোধ নেবার গরম গরম জ্বালা চোখে মুখে স্পষ্ট ছিল তার। তে ফ্রেশ হয়ে গায়ে জলপাই কালারে একটা শাড়ি পরে বাথরুম থেকে বের হয়। জাঙ্কুক তখন অলরেডি রুমেই ছিল। সে তেকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে চোখ জোড়া কপালে তুলে ফেলে। ঘোর মাখা গলায় বলে ওঠে, পুরি। মানে? পুরি। কোথায় পড়ি? আমার সামনে জলপাই রঙা শাড়িতে
জলপাইগুড়ি। জাঙ্কুক যে তাকে উদ্দেশ্য করে কথাটা বলছে তে বুঝতে পেরে গাঢ় একটা হাসি দেয়। তারপর ভ্রুকুচকে বলে, এত পরিপরি করার লাগবে না। কিছুক্ষণ আগে কি বলেছিলেন মনে আছে তো? হট। লজ্জাশরম নেই বলো? জাঙ্কুকের ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি টেনে হাঁটে হাঁটে পায়ে তের দিকে এগিয়ে আসে সে। তে ছোট্ট একটা ঢোক গুলে কিছুটা পিছন দিকে হেঁটে যায়, কারণ জাঙ্কুকের উদ্দেশ্য ইতি মুহূর্তে তার ভালো ঠেকছে না। নিশ্চয় সোহাগ খুঁজছে। সত্যি সত্যি তাই হলো। তাকে হাঁচকা একটা টান মেরে খুব কাছে টেনে নিয়ে এসে তার মুখের সামনে আসা এলোপাতাড়ি চুলগুলো খুব যত্ন সহকারে পেছনে সরিয়ে দেয়, আর তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে, লাভ ইউ, একটা কিস করি জান। জাঙ্কুককে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, জানতাম এটাই হবে। আমি কত কষ্ট করে শাড়ি পরেছি, এখন চাই না আমি শাড়িটা আবারও অগোছালো হোক। তো কি হয়েছে তে? আমি আবার শাড়ি পরিয়ে দেবো তো। উফ, রাগ উঠিয়ে দিচ্ছেন কিন্তু। এমনিতেই আমার মনটা ভালো নেই মা বাবা ফুফির জন্য, তারপরে আপনি আসছেন নাটক করতে। পথ ছাড়ুন, নিচে যাবো আমি। তে, এখন তো নিচে যেতে দেবো না। তুমি নিচে গেলে আমার আক্রোশটা জলপাইগুড়ির উপর থেকে দমাতে পারবো না তো। বলে জাঙ্কুক আবারও তের দিকে এগিয়ে এসে তের ভেজা চুলগুলোর মধ্যে নিজে মুখ ডুবিয়ে দেয়। অমনি ইয়োনা খাতুন ভেতরে ঢুকে পড়ে। আপা, খালাম্মা, খালু, ন্যান্সি এবং তাইহুন বাসায় নেই কো, কোথায় যেন চইলা। আর কথা শেষ করতে পারলো না বেচারি। সে যে বে টাইমে রুমে ঢুকে পড়েছে, এখন সে বুঝতে পেরে নিজের কাছে নিজেরই লজ্জায় পড়ে যায়। মাথাটা নিচু করে বলে, সরি আপা, ভাইয়া। জাঙ্কুক একটা হাসি দিয়ে তেকে ছেড়ে দেয়। তে তো তার ভাবান্তরেই নেই। যেই শুনেছে মা বাবা এবং ভাই বোন বাসায় নেই, অমনি জাঙ্কুক এবং ইয়োনার পাশ কেটে নিচে আসে। তারপর মা বাবা তাইহুন এবং ন্যান্সি রুমে ঢুকে দেখে তারা কেউ সত্যি সেখানে নেই। তাদের ভারী ভারী জিনিসপত্রগুলো ছাড়া তারা সাথে করে সবকিছু নিয়ে চলে গেছে। তে ধপ করে নিচে বসে পড়ে আর ব্যথিত মনে কান্না করে দেয়। অনবরত পড়তে থাকে তার চোখের অশ্রু। জাঙ্কুকদের কাছে এসে বসে। তে কান্না মাখা কণ্ঠে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, জাঙ্কুক, আমার মা বাবা ভাই বোন আমার সাথে অভিমান করে চলে গেছে। আমি তাদেরকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, খুব। তে, রাগ হলে এমনই হয়। বাবা কিছুদিনের মধ্যে দেশে ফিরতেছে তে। বাবা এসে সব কিছু ঠিক করে দেবে, দেখে নিও। এরই মধ্যে অনেকটা দিন কেটে যায়। এই 4-5 দিনের মধ্যে তে তার বাবা মার আর কোনো খোঁজ পায়নি। মোবাইলে কল দিলে নাম্বার বরাবরের মতো বন্ধ পায়। মিসেস জেনি বেগম এর মাঝে থেকে আর কিছু বলিনি। এমনিতে মেয়েটি পরিবারে চলে যাওয়ায় মুখটা কেমন শুকিয়ে শুকিয়ে গিয়েছে, আর সে কারণে রাগ প্রকাশ করার প্রয়োজন বোধ করেনি তিনি। তবে তিনি যে তেকে খুব সহজে মেনে নেবে তা না। সেদিন সন্ধ্যায় মিস্টার বেগম হোসেন বাসায় এসে হাজির হন। চোখ মুখ কেমন যেন ওনার ছলকা ছলকা। আগ্রহ ছেলের বউকে দেখার ইচ্ছা। তার মাথা আঁচল তুলে তার শ্বশুরের সামনে এসে সালাম করে। মিস্টার বেগম হোসেন সালামটার জবাব নিয়ে দুজনের মাথা হাত বুলিয়ে দিয়ে তাদের দুজনকে দোয়া করেন। জেনি বেগম তা দেখে রাগে গজগজ করে চলে যায় সামনে থেকে। সেদিকে তাকে মিস্টার বেগম হেসে উঠে বলে, তোমাদের আম্মুকে টায়ার দেওয়ার দায়িত্ব আমার, সো নো টেনশন ডিয়ার। তে হেসে ফেললো বেগমের কথা শুনে। তে আগেও তার ফুফাকে খুব ইন্টারেস্টিং পার্সন ভাবতো। লোকটি আসলে খুব চমৎকার। মনে কোনো রাগ অহংকার নেই, দিমাগও নেই, খুব সাদামাটা। অথচ তিনি কিনা দেশের অনেক বড় একজন বিজনেসম্যান। যে কেউ দেখলে ওনাকে এক নজরে ভালো লেগে যাবে। তে তার শ্বশুরকে তার মা বাবা ন্যান্সি এবং তাইহুনের সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলে। মিস্টার বেগম হোসেন এখানে জবাব দেন, ডিয়ার, নো টেনশন, আমি জানি এখন ওনারা কোথায় আছে। তিনি সত্যি সত্যি তার পরিবারকে খুঁজে পান। ওনারা ওনাদের গ্রামের বাড়িতে চলে যান। বেগম হোসেন ওখানে গিয়ে হাজির হন। তারপর ওনাদের সব রাগ অভিমানের কথা একে একে শুনে নামজুন বলে, আমি আপনাদের হাফ সাপোর্টে ওই বাসায় থাকতাম। আপনারা আমাদের সাপোর্ট না করলে আমাদের দৈনন্দিন জীবনটা অতিবাহিত করতে খুব কষ্ট হয়ে যায়। সেখানে মেয়ে আমার আপনার ছেলেকে বিয়ে করে ফেলেছে। বলেন ভাইজান, এটা কি মানা যায়? ও যে একটা কাজ করেছে, আমাদের কতটা অকৃতজ্ঞতা পরিচয় দিয়েছে ভেবেছে একবার? ভাবেনি। তাই লাশ লজ্জায় চলে আসলাম গ্রামের বাড়িতে। নামজুনের কথা শুনে মিস্টার বেগম হো হো করে হেসে দেন। হাসিটা থামিয়ে দিয়ে তারপরে বলে, আমার ছেলে যে থেকে বিয়ে করেছে, এতে তো আমি বড্ড খুশি নামজুন। মিস্টার বেগমের কথা শুনে প্রথমে নামজুন ধাঁধায় পড়া অবস্থায়, তারপর বিষয়টা মিস্টার বেগম ক্লিয়ার করে দেন। দেখুন মিস্টার নামজুন, ভালোবাসা, প্রেম, এসব স্ট্যাটাস, অহংকার, সৌন্দর্য, গৌরব তুলনা করলে হয় না ভাই। কারণ ভালোবাসা অর্থ শুধু ভালোবাসা। ভালোবাসার কাছে জাগতিক সব কিছু তুচ্ছ। তারপর নামজুন নিজের ভুল বুঝতে পারলো। তবে তিনি নিজের আত্মসম্মানের কথা ভেবে আর তার মেয়ের জামাইয়ের বাড়িতে থাকতে চাননি। মিস্টার বেগমকে বহু কষ্টে বুঝিয়ে সুঝিয়ে অন্য জায়গায় বাসা নেন তারা, এবং সেখানে পরিবার নিয়ে বসবাস করতে শুরু করেন তারা। নামজুনের ভাষ্য মতে
সারাক্ষণ অতিথিদের মাথায় চড়ে থাকলে তারা কখনো মর্যাদা পায় না, তারা হয়ে যায় তুই তুচ্ছকর। নামজনের যুক্তিসঙ্গ কথাগুলো বেগম মেনে নেন। তারপর মিসেস জেনি বেগম আস্তে আস্তে ঠিক হয়ে যান, নিজের ভুল বুঝতে পারেন এবং সুন্দর মতো চলতে থাকে টেকুকের সংসার।